আমরা কন্ট্রাসেপশন এই টপিকসটার উপরে গিয়েছিলাম। আমি ডক্টর রেবেকা তারডুম, কনসালটেন্ট গাইনি, তোমাদের সাথে আগেই পরিচিত হয়েছি। আজকে আমি গাইনি যে ভাইবা সেশন সেটার লাস্ট ক্লাসটা নিব। এখানেও বেশ কয়েকটি ইম্পর্টেন্ট টপিকস আছে। আগের ক্লাসে আমরা কন্ট্রাসেপশন সম্পর্কে কয়েকটা স্লাইডে আলাপ করেছিলাম। এটা কন্টিনিউশন দিয়ে আমি তারপর অন্য টপিকস ধরছি। এখানে আমাদের শেষ করেছিলাম এই কোশ্চেনটাতে যে 25-year-old lady taking oral contraceptive pill came on the 15th day complaining of slight pervaginal bleeding for the last 5 days. তার মানে 15 দিনের দিন সে ওসিপি খাচ্ছিল। 15 ডেতে পেশেন্টটা আসলো আমাদের কাছে এবং বলল যে তার গত 5 দিন ধরে পারভেজানাল ব্লিডিং হচ্ছে। সো হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস অ্যান্ড হাউ উইল ইউ ট্রিট হার? তো এখানে আমাদের ডায়াগনোসিসটা হবে যে ইট মে বি ডিউ টু ব্রেক থ্রু ব্লিডিং। So how will you treat her? In that case, first of all, I will counsel and reassure the patient. First of all, I will counsel the patient that sometimes there is time needed for adjustment of the pill in the body. So the breakthrough bleeding or spotting may take time and may continue for 3 to 4 cycles. And after that, it will establish and regular menstruation will occur. There will be no parvaginal bleeding or no irregular bleeding or intermenstrual bleeding. তাহলে এটাই বলতে হবে যে এটা হচ্ছে ব্রেক থ্রু ব্লিডিং এবং এটা 3 to 4 সাইকেল পরে বডিতে অ্যাডজাস্ট হয়ে যায়, তখন আর এইভাবে হঠাৎ করে সাইকেলের মাঝখানে ব্লিডিং হয় না। কাজে পেশেন্টটাকে আমাদেরকে রিঅ্যাসিওর করতে হবে এবং এটাও বলতে হবে যে আমরা অ্যাডভাইস দিব টু কন্টিনিউ দ্য পিল অ্যান্ড ডোন্ট মিস এনি পিল অ্যান্ড পিল শুড বি টেকেন অ্যাট এ ফিক্সড টাইম অফ দ্য ডেট। মানে পিলগুলো নিতে হবে প্রত্যেকটি দিন একই সময়ে, যেমন সে যদি সকালে নেয় সকালে অথবা রাতে যদি নেয় তাহলে রাতে সে পিলটা নেবে এবং ফিক্সড টাইমে নেবে, তাহলে আস্তে আস্তে তার সাইকেল রেগুলার হয়ে যাবে। A newly married couple come for contraceptive advice. How will you counsel her? যেহেতু newly married couple, she may take advice of contraception that she doesn't want any pregnancy now, maybe for 2 years. তাহলে এক্ষেত্রে আমাদেরকে বলতে হবে যে বেরিয়ার মেথডটা হার হাজব্যান্ড ক্যান ইউজ, অথবা সেই ওমেন বা আমাদের লেডি ক্লায়েন্ট যিনি আছেন তিনি ওরাল কন্ট্রাসেপটিভ পিলটা ইউজ করতে পারেন। কাজে এই দুটো অ্যাডভাইস আমরা দিব যে নয় মহিলা ইউজ করতে পারেন ওরাল কন্ট্রাসেপটিভ পিল অর হার হাজব্যান্ড ক্যান ইউজ বেরিয়ার মেথড। আইইউসিডি সম্পর্কে বলা হয়েছে হোয়াট ইজ আইইউসিডি? আইইউসিডি হচ্ছে ইন্ট্রাইউটেরাইন কন্ট্রাসেপটিভ ডিভাইস। অ্যান্ড পরের কোশ্চেনটা আছে হোয়াট আর দ্য হরমোন কন্টেনিং আইইউসিডি? হরমোন কন্টেনিং আইইউসিডি হচ্ছে গিয়ে লিভোনোজেস্ট্রাল ইন্ট্রাইউটেরাইন সিস্টেম। এক কথায় এটার অ্যান্সার এটাই। এখন জিজ্ঞেস করেছে যে নন কন্ট্রাসেপটিভ বেনিফিট অফ লিভোনোজেস্ট্রাল ইন্ট্রাইউটেরাইন সিস্টেম। এটার অনেকগুলো কন্ট্রাসেপশন ছাড়াও অনেকগুলো নন কন্ট্রাসেপটিভ বেনিফিট আছে। যেমন এটা কি করে, মেনস্ট্রুয়েশনটাকে রেগুলার করে, ডিসমেনোরিয়াটাকে কারেকশন করে, তারপর ইরেগুলার মেনস্ট্রুয়েশন যেটা সেটাকেও কারেকশন করে দেয়, এন্ডোমেট্রিওসিস, এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া or any endometrial polyp, uterine fibroid, PID. All this case it gives some protective action. তাহলে নন কন্ট্রাসেপটিভ বেনিফিটের মধ্যে আমরা কি পাচ্ছি যে এখানে মেনস্ট্রুয়াল ইরেগুলারিটিগুলোকে কারেকশন করে, ডিসমেনোরিয়াকে কারেকশন করে, এন্ডোমেট্রিওসিস, এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া, এন্ডোমেট্রিয়াল পলিপ, ফাইব্রয়েড, ইট ক্যান বি হেল্পফুল অ্যান্ড ইট রিডিউস দ্য ইনসিডেন্স অফ পিআইডি অলসো। এরপরে দেখা যাচ্ছে যে মেকানিজম অফ অ্যাকশন অফ ডিএমপিএ। ডিএমপিএ আমার মনে হয় একবার বলা হয়ে গেল। ডিএমপিএ এর মেকানিজম অফ অ্যাকশন সেম, যেটা ওভুলেশন ইনহিবিট and increase the thickness of cervical mucus, and it also causes endometrial atrophy and also decrease the tubal motility. অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ অফ ইনজেক্টেবল কন্ট্রাসেপটিভ এটা আমি একটু আগেই মনে হয় বলেছি। ব্রেক থ্রু ব্লিডিংও তোমাদের বলা হয়ে গেছে। মেনস্ট্রুয়েশন রেগুলেশন এটাও আগে বলা হয়ে গেছে যে
মেনস্ট্রুয়েশন রেগুলেশন মানে হচ্ছে উইদিন 14 days অফ মিসড পিরিয়ডে মেনস্ট্রুয়েশন রেগুলেশন করা হয়, সেটাকে বলা হয় মেনস্ট্রুয়েশন রেগুলেশন। আর কমপ্লিকেশন যেটা, সেটা ডিএনসির মতোই বলতে হবে যে কমপ্লিকেশন হচ্ছে মেনস্ট্রুয়েশন রেগুলেশনে হেমোরেজ হতে পারে, শক, সেপসিস, অ্যান্ড ইফ menstruation regulation done by any instrumentation, then there may be increased chance of injury or perforation of the uterus, and there may be increased chance of other organ injuries such as gut. And if gut injury occurs, there may be peritonitis, pelvic peritonitis or general peritonitis, and intestinal obstruction, paralytic ileus. And patient may develop DIC and multi-organ failure. এখন তোমাদের একটি ইম্পর্টেন্ট স্লাইড নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ইনফার্টিলিটি। ইনফার্টিলিটি তোমাদের জন্য একদম বেসিক লেভেলে কিছু কোশ্চেন করে, খুব ডিপে তোমাদের যেতে হবে না, কাজে এখানকার যে কোশ্চেনগুলো খুব ইজিলি আমি এগুলোর অ্যান্সার দিচ্ছি। একটা কোশ্চেন আছে, দেখো, এ 28-year married lady having no issue came to you for treatment. What are the common cause of female infertility? তাহলে মহিলার বয়স হচ্ছে গিয়ে 28 ইয়ার, সে এসেছে যে তার কোনো লিভিং ইস্যু নেই, তাহলে ফিমেল ইনফার্টিলিটির কমন কজ এখানে কি হতে পারে? প্রথমে যেটা আছে আমরা বলবো ওভুলেটরি ডিসঅর্ডার, এটা হচ্ছে 15 থেকে 25%, দেন টিউবাল ফ্যাক্টর, 25 থেকে 35%, এন্ডোমেট্রিওসিস 25 to 50%, and then uterine and cervical factor and unexplained infertility 30% case. কাজে তোমাদের দুটো পয়েন্ট বলতেই হবে যে ওভুলেটরি ডিসঅর্ডার মোস্ট কমন, অ্যান্ড টিউবো পেরিটোনিয়াল ফ্যাক্টর যেটা টিউবাল ফ্যাক্টর, এটা হচ্ছে 2 নম্বরে বলতে হবে। তারপরে তুমি বলতে পারো এন্ডোমেট্রিওসিস, সার্ভাইকাল অ্যান্ড দ্য ইউটেরাইন ফ্যাক্টর, আনএক্সপ্লেইনড প্রিম্যাচিওর ওভারিয়ান ফেইলুর, এই কজগুলো পরে বলতে পারো। আর ওভুলেটরি ডিসঅর্ডারের মধ্যে এটা জানতে হবে যে অ্যানওভুলেশন যেটা, এটা হচ্ছে মোস্ট কমন, যে ওভুলেশনই হয় না, অ্যানওভুলেশন, অ্যান্ড ইট ইজ ইন ওভুলেটরি ডিসঅর্ডার অ্যানওভুলেশন ইজ দ্য মোস্ট কমন কজ, অ্যান্ড ইন 90% কেস it occurs due to polycystic ovarian syndrome. Anovulation is the most important, one of the most important cause of infertility, and polycystic ovary occurs in 90% case of anovulation. এখন আছে কোশ্চেন যে হাউ উইল ইউ ইভালুয়েট হার, হ্যাঁ, কিভাবে তুমি ইভালুয়েট করবে ফিমেল ইনফার্টিলিটিকে। এখন ইভালুয়েশনের কথা যদি আসে, তাহলে আমাদেরকে এভাবে বলতে হবে যে আমাদের অবশ্যই হিস্ট্রি নিতে হবে, দেন আই উইল এক্সামিন দ্য পেশেন্ট, ডু সাম ইনভেস্টিগেশন, এটাই হচ্ছে ইভালুয়েশন। তাহলে হিস্ট্রি মোস্ট ইম্পর্টেন্ট, হিস্ট্রির মধ্যে প্রথমে যেটা আসে সেটা হলো যে পার্টিকুলার্স অফ দ্য পেশেন্ট, যার মানে হচ্ছে প্রথমেই এজ অফ দ্য পেশেন্ট, বিকজ মোর দ্যান 35 ইয়ার দেয়ার ইজ রিডিউসড চান্স অফ ফার্টিলিটি, সেজন্য এজ ইজ ভেরি ইম্পর্টেন্ট। এজের পরে তোমার এখানে আরেকটা আসতে পারে যে ইজ দিস হার ফার্স্ট প্রেগনেন্সি অর সেকেন্ড প্রেগনেন্সি, অ্যান্ড দেন ইট ইজ দ্য প্রাইমারি ইনফার্টিলিটি অর সেকেন্ডারি ইনফার্টিলিটি। প্রাইমারি ইনফার্টিলিটি means she never conceived, and secondary infertility, that means she conceived previously, which may be abortion case or an ectopic pregnancy case or a live one, but for long time after the first child she doesn't conceive. এটা হচ্ছে সেকেন্ডারি ইনফার্টিলিটি। সো ওয়েদার দিস ইজ দ্য প্রাইমারি ইনফার্টিলিটি অর সেকেন্ডারি ইনফার্টিলিটি, দেন জিজ্ঞেস করতে হবে যে পেশেন্টের, এগুলো তো গেল পার্টিকুলার্স, তারপর হিস্ট্রির মধ্যে তার কয়টাল ফ্রিকোয়েন্সি, রিলেশনশিপ উইথ দ্য হাজব্যান্ড, অনেক সময় দেখা যায় যে হাজব্যান্ড বাইরে থাকে, দেশের বাইরে থাকে, অথবা অন্য ডিস্ট্রিক্টে থাকে, একসাথে থাকে না, কাজে কয়টাল ফ্রিকোয়েন্সিটাও জিজ্ঞেস করতে হবে। এবং কয়টাসের সময় ইজ দেয়ার এনি ডিফিকাল্টি, দ্যাট ইজ ডিসপ্যারোনিয়া, এটা ফিল করে কিনা সেটা জিজ্ঞেস করতে হবে, ইজ দেয়ার এনি ডিফিকাল্টি, দ্যাট ইজ ডিসপ্যারোনিয়া। তারপর পেশেন্টের menstrual history is very very important, whether her menstruation is regular or not. This period may be irregular period থাকতে পারে, and we can also take history whether the client is ovulating regularly or not. So I can take history and ask her about ovulation pain,
ovulation bleeding, or can measure the basal body temperature, এগুলো। অ্যান্ড আরও হিস্ট্রির মধ্যে যেটা জিজ্ঞেস করতে হবে সেটা হচ্ছে হিস্ট্রি অফ পাস্ট ইলনেস। পাস্ট ইলনেসে অনেক সময় পেশেন্ট বলতে পারে যে তার টিউবারকুলোসিস ছিল অথবা অন্য যে কোনো ধরনের ক্রনিক ডিজিজ ছিল, তাকে ড্রাগ খেতে হয়েছে। আর আমরা জিজ্ঞেস করবো অলসো ট্রিটমেন্ট হিস্ট্রি। ট্রিটমেন্ট হিস্ট্রি, শি মে টুক ট্রিটমেন্ট ফর হার ইনফার্টিলিটি ইস্যু। তারপর আমরা ড্রাগ হিস্ট্রি জিজ্ঞেস করবো। ড্রাগ হিস্ট্রিতে অনেকেই অনেক ধরনের ড্রাগ খেতে পারে, অ্যান্টি ডায়াবেটিক, অ্যান্টি হাইপারটেনসিভ, স্টেরয়েড জাতীয় ড্রাগ অথবা অ্যান্টি ক্যান্সার, অনেক ধরনের ড্রাগ সে ইউজ করতে পারে। কাজে ড্রাগ হিস্ট্রি ইজ ভেরি ইম্পর্টেন্ট। দেন ফ্যামিলি হিস্ট্রি শুড বি টেকেন বিকজ সামটাইমস ইনফার্টিলিটি রান থ্রু দ্য ফ্যামিলি। কাজে তার অন্য বোন বা খালার এই ধরনের বা ফুপুর এই ধরনের ইনফার্টিলিটির সমস্যা আছে কিনা সেটার জন্য আমাদেরকে কিন্তু ফ্যামিলি হিস্ট্রিটাও জিজ্ঞেস করতে হবে। এবং সোশিও ইকোনমিক কন্ডিশন, অনেক সময় পুয়ার সোশিও ইকোনমিক ব্যাকগ্রাউন্ড থেকে আসতে পারে, সেটাও আমাদেরকে জিজ্ঞেস করতে হবে। এবং পার্সোনাল হিস্ট্রি, তার কোনো ধরনের ড্রাগের অ্যাডিকশন অথবা কোনো ধরনের পান অথবা সিগারেট, যেটা ফিমেলদেরও হতে পারে, এই ধরনের হিস্ট্রিগুলো কিন্তু আমাদেরকে নিতে হবে। এখন আমাদের এক্সামিনেশন করতে হবে। এক্সামিনেশনের মধ্যে প্রথমে যেটা সেটা হচ্ছে তার অনেক সময় পেশেন্ট কিন্তু হিস্ট্রিতে বলে যে তার একনি আছে, হার্সিটিজম আছে। কাজেই এগুলো আমাদের এক্সামিনেশনের সময় দেখে নিতে হবে যে তার ফেসে কোনো হার্সিটিজম বা এক্সেসিভ হেয়ার ডিস্ট্রিবিউশন আছে কিনা, একনি আছে কিনা, অয়েলি স্কিন সেটা। এবং পেশেন্টের ওয়েট দেখতে হবে যে সে ওবেস কিনা। বিএমআইটা মেজার করতে হবে হাইট আর ওয়েট দিয়ে। সো বিএমআইটা দেখবো। এবং সাইড বাই সাইড নর্মাল যেগুলো এক্সামিনেশন সেগুলো আমাদেরকে দেখতে হবে, যেমন পালস, টেম্পারেচার, ব্লাড প্রেশার, থাইরয়েড গ্ল্যান্ডটা অবশ্যই দেখতে হবে, কারণ এন্ডোক্রাইন অ্যাবনর্মালিটি অনেক সময় থাকতে পারে। পেশেন্ট কিন্তু অনেক সময় থাইরয়েডের ওষুধ খায়। কাজে আই হ্যাভ টু এক্সামিন দ্য থাইরয়েড গ্ল্যান্ড অলসো, অ্যান্ড ব্রেস্ট এক্সামিনেশন শুড অলসো বি ডান। ব্রেস্টের এক্সামিনেশনটাও করতে হবে, কারণ ব্রেস্টেও তোমার যে কোনো ধরনের ক্যান্সারের ট্রিটমেন্ট সে পেয়ে থাকতে পারে, অথবা ব্রেস্টে কোনো লেশন থাকতে পারে, এবং তার হরমোনাল প্রবলেম থাকতে পারে। ব্রেস্ট থেকে সিক্রেশন হতে পারে, মিল্ক সিক্রেশন, হাইপার প্রোল্যাক্টিনেমিয়া থাকলে। কাজে এন্ডোক্রাইন কোনো ডিসঅর্ডার আছে কিনা সেটার জন্য আমার কিন্তু ব্রেস্ট এক্সামিনেশনও দরকার। আর এরপরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের পার অ্যাবডোমিনাল এক্সামিনেশন। পার অ্যাবডোমিনাল এক্সামিনেশনে অবশ্যই আমাদের তার বডি কনফিগারেশন দেখতে হবে, সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স ডেভেলপ করেছে কিনা ঠিক মতো, আর হচ্ছে তার পার অ্যাবডোমিনে কোনো ম্যাস আছে কিনা। সেটা ফাইব্রয়েডের জন্য হতে পারে, অথবা ওভারিয়ান টিউমার এগুলোর জন্য হতে পারে, অথবা ক্রিপ্টোম্যানোরিয়া, তার অ্যামিনোরিয়া আছে, হ্যাঁ, ইউট্রাস অনেক বড় হয়ে গেছে, ভিতরে মেনস্ট্রুয়াল ব্লাড জমা হচ্ছে, সেটার জন্যও হতে পারে। কাজে পার অ্যাবডোমিনাল এক্সামিনেশন করতে হবে। আর এরপরে আমরা কি করব, পারভেজাইনাল এক্সামিনেশন করব। পারভেজাইনাল এক্সামিনেশনের মধ্যে আমাকে প্রথমেই ইন্সপেকশনের ভালভা দেখতে হবে, আর তারপর পার্সপিকুলাম দিয়ে আমরা ভেজাইনা দেখব, সার্ভিক্সও দেখব। এবং আমাদের বায়োম্যানুয়াল করতে হবে। বায়োম্যানুয়াল করে আমাদের দেখতে হবে কোনো এমনিতেও ভ্যাজাইনাতে কোনো ধরনের সেপ্টাম, এবং অনেক সময় আমরা ইন্সপেকশনে হাইমেনে ইমপারফোরেট হাইমেন কিনা, অথবা হাইমেন অনেক ছোট কিনা, সেটা আমাদের দেখতে হবে যে ওপেনিংটা অনেক ছোট কিনা, তার মানে পেনিট্রেশন ঠিক মতো হয় না ইন্টারকোর্সের সময়, সে কারণে আমাদের এক্সামিনেশন করতে হবে। বায়োম্যানুয়াল এক্সামিনেশন করে ইউটেরাস প্রেজেন্ট অর অ্যাবসেন্ট, এবং ইউটেরাসের মোবিলিটি, অ্যান্টিভার্টেড অর রেট্রোভার্টেড, এবং ফর্নিক্সের মধ্যে কোনো অ্যাডিনেক্সিয়াল ম্যাস আছে কিনা সেগুলোও দেখতে হবে। এন্ডোমেট্রিওসিস থাকলে অনেক সময় আমরা কিন্তু নোডুলার ডিপোজিটও পেয়ে থাকি। রেক্টোভাজাইনাল স্যাক্রাল লিগামেন্ট, এগুলোতে অনেক সময় নোডুলার ডিপোজিট থাকে। কাজে আমাদেরকে এগুলো এক্সামিনেশন করে দেখতে হবে। এই ধরনের এক্সামিনেশন করার পরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের কিছু ইনভেস্টিগেশন করতে হবে। ইনভেস্টিগেশন, নর্মাল যে জেনারেল ইনভেস্টিগেশন সেগুলো আমরা অবশ্যই করব, যেমন ব্লাড গ্রুপিং, কমপ্লিট ব্লাড কাউন্ট, ব্লাড সুগার, এবং আমাদের করতে হবে থাইরয়েড হরমোন, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, এটা আমাদেরকে করতে হবে। তাছাড়া আমাদেরকে সেরাম প্রোল্যাকটিন, এটা বেশি ইম্পর্টেন্ট, এটা আমাদেরকে করে দেখতে হবে। আর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে আমাদের একটি আলট্রাসোনোগ্রাম করা। আলট্রাসোনোগ্রাম করলে আমরা অনেক কিছু জানতে পারবো, যেমন পেশেন্টের ইউটারাসটা কেমন, সেটা শেপ এবং ওভারি সবকিছু দেখা যায়, এবং আলট্রাসোনোগ্রাফিতে অনেক ইনফরমেশন পাওয়া যায়। এটা আমরা আলাদা করে তোমাদেরকে পরে বলবো যে আমরা কি কি ইনফরমেশন পাই। আর পেশেন্টের টিউবাল ফ্যাক্টর দেখার জন্য আলট্রাসোনোগ্রাফিতে কিন্তু টিউব পেটেন্ট কিনা সেটা দেখা যায় না। কাজে আমাদেরকে যদি মনে হয় যে টিউবাল ইভ্যালুয়েশন করব, সেক্ষেত্রে কিন্তু আমরা স্যালাইন ইনফিউশন সোনোগ্রাফি করতে পারি, অথবা হিস্টেরোসালপিঞ্জিওগ্রাম করতে পারি।
আর বেশির দিকে আরো বেশি ইনভেস্টিগেশনের কথা বললে সেক্ষেত্রে আমরা হিস্টোস্কোপি আর হচ্ছে ল্যাপ্রোস্কোপি করতে পারি। কাজে এগুলো হচ্ছে আমার ইনভেস্টিগেশন, এবং আমাকে ইভ্যালুয়েশন করতে হবে ইনভেস্টিগেশনের রিপোর্ট অনুযায়ী, এবং ইনভেস্টিগেশনের ক্ষেত্রে আমি যে রিপোর্ট পাবো বা যেই সমস্যা পাবো সে অনুযায়ী আমাদের কিন্তু তাকে ট্রিটমেন্ট করতে হবে। তো ট্রিটমেন্টের ক্ষেত্রে আমরা যেটা বলবো সেটা হচ্ছে, আমরা বলেছি যে ওভুলেটরি ডিসঅর্ডারগুলো সবচেয়ে কমন। হ্যাঁ, ওভুলেটরি ডিসঅর্ডার যেহেতু সবচেয়ে কমন, কাজে আমাদেরকে এখানে ওভুলেশনের জন্য ট্রিটমেন্টটা দিতে হবে। যেমন ওভুলেটরি ডিসঅর্ডারকে আমরা গ্রুপ 1 আর গ্রুপ 2 এভাবে ভাগ করতে পারি। যেমন গ্রুপ 1 যেটা, সেটা হচ্ছে হাইপোগোনাডোট্রপিক হাইপোগোনাডিজম, যার মানে হচ্ছে যে তার হাইপোথ্যালামাস এবং পিটিউটারির ফাংশনটা লো, আর এই ফাংশন লো থাকার কারণে তার ওভারি থেকেও হরমোন রিলিজটা কম হয়। তার মানে পিটুটারি থেকে এফএসএইচ এলএইচ রিলিজটা কম হয়, হাইপো, আর সে কারণে ওভারি থেকে ইস্ট্রোজেন প্রজেস্টেরন সিক্রেশনও কম হয়, আর সে কারণে ওভুলেশন হয় না। তাহলে গ্রুপ 1 যেটা, সেটা আমরা বলবো হাইপোগোনাডোট্রপিক হাইপোগোনাডিজম। এবং হাইপোগোনাডোট্রপিক হাইপোগোনাডিজম যদি থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা ওভুলেশন ইন্ডিউসিং ড্রাগ দিয়ে ট্রিটমেন্ট করতে পারবো। তখন বলবো যে হোয়াট আর দ্য টাইপ অফ ওভুলেশন ইন্ডিউসিং ড্রাগ, সেটা তুমি বলতে পারো যে ক্লোমিফেন সাইট্রেট অর লেট্রোজল। ক্লোমিফেন সাইট্রেট কিভাবে কাজ করে? ইট ব্লক দ্য ইস্ট্রোজেন রিসেপ্টর ইন দ্য hypothalamus, so there is no negative feedback effect of estrogen. As a result, there is increased pulsatile secretion of GnRH hormone from the hypothalamus, and which stimulate the pituitary gland, and from the pituitary gland gonadotropin, that is FSH LH, is secreted, and which causes ovulation. এটা হচ্ছে কি তোমার ক্লোমিফেনের মেকানিজম অফ অ্যাকশন। আর আরেকটা হচ্ছে লেট্রোজল। লেট্রোজল হচ্ছে অ্যারোমেটিজ ইনহিবিটর। এটা কি করে? ইনহিবিট করে হলো অ্যারোমেটিজ এনজাইমকে, যার কারণে ইট ইনহিবিট দ্য কনভার্সন অফ অ্যান্ড্রোজেন টু ইস্ট্রোজেন। সো এই একই কাজ, ইস্ট্রোজেন যখন নেগেটিভ ফিডব্যাক দেয় না তখন পিটুটারি থেকে বেশি বেশি করে গোনাডোট্রপিন রিলিজ হয়, এবং এই গোনাডোট্রপিন তখন ওভারি থেকে ওভুলেশনে হেল্প করে। কাজে গ্রুপ 1 হচ্ছে হাইপোগোনাডোট্রপিক হাইপোগোনাডিজম, মানে আমরা যদি পাই যে এফএসএইচ এলএইচ লো, সেক্ষেত্রে আমরা এটা করতে পারি। আর এরপরে গ্রুপ 2 যেটা, সেটাই হচ্ছে সবচেয়ে বেশি ওভুলেটরি ডিসঅর্ডারের মধ্যে আমরা পাই 90% কেস, সেটা হচ্ছে পলিসিস্টিক ওভারি সিনড্রোম। পলিসিস্টিক ওভারি সিনড্রোম হচ্ছে একটা মাল্টি অর্গানের একটা সিনড্রোমের মতো, এবং এখানে অ্যান্ড্রোজেন বেশি থাকে এবং ইনসুলিনের সেন্সিটিভিটি কম থাকে, ইনসুলিন রেজিস্ট্যান্স থাকে। কাজে এখানকে আমি কিভাবে ট্রিটমেন্ট করব? অ্যাজ দেয়ার ইজ ইনসুলিন রেজিস্ট্যান্স, আই উইল গিভ মেটফর্মিন, and also I will advise the patient to change her lifestyle, so she should do more exercise and take a healthy diet and avoid fatty diet, do exercise, that is her target is to reduce the body weight. এবং তারপরে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে একই রকম, যে যখন তার অ্যান্ড্রোজেন সিক্রেশন গুলো কমে যাবে তখন, এবং মেটফর্মিন দিয়ে তার ইনসুলিন রেজিস্ট্যান্সটা আমরা কমিয়ে দেবো, অ্যান্ড্রোজেনের সেন্সিটিভিটি কমে যাবে, দেন উই উইল গিভ হার ওভুলেশন ইন্ডিউসিং ড্রাগ। এবং ওভুলেশন ইন্ডিউসিং ড্রাগ উই ক্যান ট্রাই ফর 4 to 6 cycle, clomiphene citrate or letrozole. But if ovulation inducing drug cannot act properly, in that case we can give gonadotropin, that is আমরা দিতে পারি হচ্ছে গিয়ে পিওর এফএসএইচ অথবা গোনাডোট্রপিন, যে কোনোটাই দিতে পারি, মেনোপোজাল এফএসএইচ সেটাও দিতে পারি, এবং গোনাডোট অথবা জেনারেল অ্যানালগও দিতে পারি। এবং এফএসএইচ এবং গোনাডোট্রপিন দিয়ে if there is no result, then we have to try for IUI or IVF. তার মানে লাস্ট ট্রিটমেন্টটা এভাবে বলতে হবে যে আমরা পিসিও এভাবে ট্রিটমেন্ট করব যে তার ওয়েট রিডাকশন, অ্যান্ড দেন অ্যান্টিডায়াবেটিক মেটফর্মিন, অ্যান্ড উই উইল গিভ হার ক্লোমিফেন অর লেট্রোজল ওভুলেশন ইন্ডিউসিং ড্রাগ, অর উই ক্যান গিভ parenteral gonadotropin, and if this all fail, we can evaluate her tubal fracture by hysterosalpingogram or by laparoscopy or saline infusion sonography, and last resort is IUI or IVF. ঠিক আছে, তাহলে ওভুলেটরি এটাই। আর যদি আমরা বলি যে টিউবাল ফ্যাক্টরের মধ্যে যেমন ধরো যদি hysterosalpingogram or saline infusion sonogram or in laparoscopy we found that there is bilateral tubal block, so there is no chance of pregnancy spontaneous. So in that case bilateral tubal block এর ক্ষেত্রে we will always try for ART. ঠিক আছে, তখন আর্টিফিশিয়াল রিপ্রোডাক্টিভ টেকনোলজি আইভিএফটাই আমাদের সাপোর্টিভ, যেহেতু টিউব বন্ধ।
কাজে আমার মনে হয় ট্রিটমেন্ট তোমাদের বললে তোমরা রিটেন অথবা ভাইভাতে এভাবে কন্টিনিউ করতে পারো। ভাইভাতে জিজ্ঞেস করলে দেখা যাবে যে বলার ফাঁকেই হয়তো তোমাদেরকে স্টপ করে দিয়ে অন্য যে কোনো কোশ্চেন জিজ্ঞেস করতে পারে। তবে তোমাদের রিটেনে কোশ্চেন আসলে ইভ্যালুয়েশনে তোমরা এইভাবেই বলতে পারো যে ওভুলেটরি ফ্যাক্টর এবং টিউবাল ফ্যাক্টর এবং ট্রিটমেন্টটা তোমাদের এইভাবে হবে। আর তারপরে হচ্ছে হোয়াট ইজ সাবফার্টিলিটি, এটা তো তোমরা জানোই যে আনএবল টু কনসিভ উইদিন আফটার 1 year অফ ম্যারেজ উইথ রেগুলার ইন্টারকোর্স, যদি 1 year এরকম হয় তখন। আর সাবফার্টিলিটি যদি তার বয়স মোর দেন 35 হয় তাহলে 6 month যদি তার কন্টিনিউয়াস এবং উইদাউট এনি প্রোটেকশন ইন্টারকোর্স করার পরেও যদি তার প্রেগনেন্সি না আসে সেটা আমরা ধরে নেব সাবফার্টিলিটি। তার মানে এজ বেশি হলে 6 মান্থের পরেই আমরা তাকে সাবফার্টিলিটি ধরবো। আর যদি 35 ইয়ারের চেয়ে কম হয় তাহলে সেক্ষেত্রে 1 year যদি সে কন্টিনিউয়াস রেগুলার কয়েটাস প্র্যাকটিস করে এবং তারপরেও যদি তার প্রেগনেন্সি না আসে সেক্ষেত্রে আমরা সেটাকে সাবফার্টিলিটি বলবো। Mention the types of subfertility. Types তো দুই ধরনের, প্রাইমারি এবং সেকেন্ডারি সাবফার্টিলিটি। প্রাইমারি সাবফার্টিলিটি বোঝাচ্ছে যে the couple who never conceived before, আর সেকেন্ডারি সাবফার্টিলিটি আগেও বলেছি যে who conceived previously and now unable to conceive. Previously she was pregnant, which may not end in successful outcome, which may be an abortion or ectopic pregnancy or a live birth. তার মানে তার অ্যাবর্শনও হতে পারে, সেটা একটোপিক হতে পারে, অথবা তার একটি লাইভ বার্থ বা একটি বাচ্চা আছে কিন্তু এখন লং টাইম তার দেখা যাচ্ছে যে সে ট্রাই করছে, তার বাচ্চার বয়স 10 বছর অথবা তার অ্যাবর্শন হয়ে গেছে 2 বছর আগে, বাচ্চা এখন আর হচ্ছে না, সেটাকে আমরা বলি সেকেন্ডারি সাবফার্টিলিটি। এরপরে কোশ্চেনটা দেখা যাচ্ছে যে a primary subfertile couple came to you for suggestion. What are the female factor for subfertility? এটা আমি আর রিপিট করব না, আমি ফিমেল ফ্যাক্টরগুলো সবার প্রথমে স্লাইডেই বলে দিয়েছি। What investigation will you suggest for her? যদি ইনভেস্টিগেশন বলো, আলাদা করে যদি শুধু ইনভেস্টিগেশন চায় তাহলে কিন্তু তুমি একটু বড় করে এটার অ্যান্সার দিতে পারো। যেমন ধরো তুমি ইনভেস্টিগেশনের মধ্যে আমরা বলেছিলাম যে ব্লাড গ্রুপিং, কমপ্লিট ব্লাড কাউন্ট, ব্লাড সুগার, তারপর টর্চের যে ইনফেকশনগুলো আছে যেমন ধরো সাইটোমেগালো, রুবেলা ভাইরাস, ক্লামাইডিয়া, এগুলোর অ্যান্টিবডি আমরা করে নিই, তারপর ভিডিআরএল করি, আর যদি তার ইরেগুলার সাইকেল থাকে আমরা হরমোন প্রোফাইল সাজেস্ট করি, সেটার মধ্যে রয়েছে টিএসএইচ, প্রোল্যাকটিন। আর আমরা ওভুলেশন হচ্ছে কিনা সেটার জন্য ডে 21-এ অনেক সময় প্রজেস্টেরন করি। আর মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে গিয়ে আলট্রাসোনোগ্রাফি। আলট্রাসোনোগ্রাফির পরে আমরা টিউবাল ফ্যাক্টর ইভ্যালুয়েশনের জন্য করতে পারি হিস্টেরোসালপিঞ্জিওগ্রাম অথবা স্যালাইন ইনফিউশন সোনোগ্রাফি আর ল্যাপ্রোস্কোপি করতে পারি। আর তারপরেও যদি অনেক বড় লেভেলে যে হাইপার প্রোল্যাকটিনেমিয়া, সেখানে আমাদের অনেক বেশি প্রোল্যাকটিন, সেক্ষেত্রে আমরা অনেক সময় কিন্তু এমআরআই অফ দ্য ব্রেনও করতে পারি। কাজে তোমার ইনভেস্টিগেশন এই কয়টা নাম বললেই চলবে। আচ্ছা, এখন আছে অপারেটিভ গাইনোকোলজি। ইনফার্টিলিটিতে তোমাদের স্লাইডারও আছে কিনা জানি না, তো আমি এখানে ইনফার্টিলিটিতে আরো কয়েকটা কোশ্চেন তোমাদেরকে অ্যাড করে দিচ্ছি। যেমন ধরো এখানে কিন্তু তোমাদের মেল ফ্যাক্টর ইনফার্টিলিটিটা বলা হয়নি, অনেক সময় কিন্তু ফিমেল ইনফার্টিলিটির কজ যেমন আমরা বললাম তেমন কিন্তু জিজ্ঞেস করে যে হোয়াট আর দ্য কজ অফ মেল ইনফার্টিলিটি। মেল ইনফার্টিলিটির কজ জিজ্ঞেস করলে তোমরা ইজি ভাবে তোমাদের জন্য যেটা সেটা হচ্ছে তোমরা বলবে যে অ্যাবনর্মাল সিমেন প্যারামিটার যদি থাকে, এটাই হচ্ছে কি মেইন মেল ফ্যাক্টর ইনফার্টিলিটি। অ্যাবনর্মাল সিমেন প্যারামিটার মানে হচ্ছে যে তোমার এটা হতে পারে অলিগোস্পার্মিয়া, অ্যাস্থেনোস্পার্মিয়া, টেরাটোস্পার্মিয়া, অলিগো অ্যাস্থেনোটেরাটোস্পার্মিয়া, অ্যাসপার্মিয়া, অ্যাজোস্পার্মিয়া। আমার মনে হয় এই টার্মগুলো তোমাদের লেকচার ক্লাসে বলা মানে হচ্ছে গিয়ে স্পার্মের কাউন্ট যদি কম থাকে তখন আমরা অলিগোস্পার্মিয়া বলবো। যেমন ধরো যে লেস দেন 15 মিলিয়ন যদি থাকে তাহলে আমরা অলিগোস্পার্মিয়া বলবো। তারপর হচ্ছে তোমার অ্যাস্থেনোস্পার্মিয়া। অ্যাস্থেনোস্পার্মিয়া হচ্ছে গিয়ে যে 20%-এরও যদি কম থাকে। অ্যাস্থেনো মানে হচ্ছে গিয়ে তোমার মর্টিলিটি,
মর্টিলিটি যদি কম থাকে তাহলে সেটাকে বলা হয় অ্যাসথেনোস্পার্মিয়া। কত পার্সেন্ট সেটা তোমাদেরকে আসলে ধরার কথা না। আর তারপরে হচ্ছে টেরাটোস্পার্মিয়া। টেরাটোস্পার্মিয়া মানে হচ্ছে কি মরফোলজি অ্যাবনর্মাল, শেপগুলো অ্যাবনর্মাল, সেটা হচ্ছে টেরাটোস্পার্মিয়া। আর আরেকটা আছে কম্বাইন্ড অলিগো অ্যাসথেনো টেরাটোস্পার্মিয়া। তার মানে এটার হচ্ছে গিয়ে তার কাউন্টও কম, আর অ্যাসথেনো মর্টিলিটি ইজ রিডিউসড, অ্যান্ড টেরাটো দ্যাট মিনস মরফোলজি ইজ অ্যাবনর্মাল, অল আর অ্যাবনর্মাল কম্বাইন্ড। এরপরে আরেকটা টার্ম তোমাদের জিজ্ঞেস করতে পারে অ্যাজিওস্পার্মিয়া। অ্যাজিওস্পার্মিয়া টার্মের ডেফিনেশন ধরতে পারে, সেটা তোমরা বলবে যে নো স্পার্ম ইন ইজাকুলেট, মানে ইজাকুলেশন হয়, লিকুইড আছে, কিন্তু সেটার মধ্যে কোনো ধরনের স্পার্ম থাকে না। আর অ্যাসপার্মিয়া মানে হচ্ছে গিয়ে নো ইজাকুলেট, মানে কোনো ধরনের লিকুইডই বের হয় না, যেটা সেটাকে আমরা বলি যে অ্যাসপার্মিয়া। আর যেটাতে হচ্ছে গিয়ে নো স্পার্ম ইন ইজাকুলেট সেটা হচ্ছে অ্যাজিওস্পার্মিয়া। এই দুটো তোমাদের জানতে হবে। আর আরো কিছু কজ আছে মেল ইনফার্টিলিটির, একটা তো অ্যাবনর্মাল সিমেন প্যারামিটার, আরো তোমরা বলতে পারো যে ইজাকুলেটরি ফেইলুর, অথবা অনেক সময় কি থাকে রেট্রোগ্রেড ইজাকুলেশন থাকে, ইম্পোটেন্সি থাকে, অথবা প্রিম্যাচিউর ইজাকুলেশন। এই টার্মগুলো তোমরা এমনি জেনে রাখো, যেটা কি হতে পারে ইম্পোটেন্সি, রেট্রোগ্রেড ইজাকুলেশন, প্রিম্যাচিউর ইজাকুলেশন। আর আরেকটা হচ্ছে অ্যানাটমিক্যাল ডিফেক্ট অফ দ্য পেনিস, যেমন হাইপোস্পেডিয়াস। তাহলে এগুলো হচ্ছে মেল ইনফার্টিলিটির কজ। এখন তোমাদের যেমন ফিমেল ইনফার্টিলিটি ধরেছে, ঠিক তেমনি ভাবে তোমাদেরকে কিন্তু মেল ইনফার্টিলিটি সম্পর্কেও কিছুটা জিজ্ঞেস করতে পারে। তবে সিমেন প্যারামিটারও কিছু কিছু ক্ষেত্রে তোমাদের ধরতে পারে যে নর্মাল সিমেন প্যারামিটার কি, এটা অনেক সময় ধরে। তাহলে তুমি বলবে যে WHO ক্রাইটেরিয়া অনুযায়ী যেটা, সেটা আগে যেটা ছিল সেটা চেঞ্জ হয়েছে, 2010-এ যেটা বলেছে সেটা বলবা যে নর্মাল সিমেনের ভলিউম কত হওয়া উচিত, 1.5 ml। আর কাউন্ট কত নর্মালটা, তাহলে বলবে 15 মিলিয়ন পার ml, 15 মিলিয়ন পার ml। আর টোটাল স্পার্ম নাম্বার কত, মর্টিলিটি কত পার্সেন্ট হলে নর্মাল বলবো, 32%। মর্টিলিটি যেটা বললাম যে অ্যাসথেনোস্পার্মিয়া। এরপরে রয়েছে তোমার ভাইটালিটি, 58% যদি অ্যালাইভ বা লাইভ থাকে স্পার্ম, সেটা হচ্ছে নর্মাল। মরফোলজির মধ্যে তোমার যেটা আছে সেটা হলো গিয়ে যে 4% নর্মাল থাকলেই হবে, সেই মরফোলজিটা টেরাটো, যেটাকে আমরা টেরাটো বলি, মানে 4%-এর কম যদি থাকে নর্মাল স্পার্ম, সেটা হচ্ছে টেরাটোস্পার্মিয়া। তার মানে 4% নর্মাল স্পার্ম থাকতেই হবে মরফোলজি। এটা হচ্ছে তোমার নর্মাল সিমেন প্যারামিটার, এটা তোমরা একটু পড়ে নিবে। তাহলে 1.5 ml হচ্ছে গিয়ে ভলিউমটা, আর কাউন্টটা মনেই রাখবে যে 15 মিলিয়ন পার ml, 15 মিলিয়ন পার ml, এটা হচ্ছে নর্মাল কাউন্ট। আর তোমাদের যদি অনেক সময় জিজ্ঞেস করতে পারে যে মেইল ফ্যাক্টর যেটা, সেটাকে তোমরা কিভাবে ইভ্যালুয়েট করবে। তোমরা ফিমেলটা ইভ্যালুয়েশন এখানে কোশ্চেন দিয়েছো, মেইলেরটা আমার মনে হয় অল্প করে জানলেই হবে। যেমন মেইলেও যদি বলে যে ইভ্যালুয়েশনটা কিভাবে করবে, সেম, তাহলে মেইলেরও এজ জানতে হবে। তারপর অনেক সময় মেইলের এটা সেকেন্ড ম্যারেজ থাকে, তাহলে জানতে হবে যে ইজ দিস হার ফার্স্ট অর সেকেন্ড ম্যারেজ, অ্যান্ড ইজ দেয়ার এনি ইস্যু ইন হার প্রিভিয়াস ওয়াইফ। অনেক সময় আগের ঘরে বাচ্চা থাকে সেটা। তারপর সেই কয়েটাল হিস্ট্রিটা নিতে হবে যে রেগুলার কয়েটাস হয় কিনা, ইজ দেয়ার এনি ডিফিকাল্টি। অনেক সময় দেখা যায় ফেলুর টু ডিপোজিট দ্য সিমেন ইনসাইড দ্য ভ্যাজাইনা, এটা থাকতে পারে। এবং অনেক সময় দেখা যায় প্রিম্যাচুর ইজাকুলেশন, যার মানে আমাকে বলতে হবে যে তার কয়েটাল কোনো ডিফিকাল্টি আছে কিনা, যে তার পেনিসে অ্যাবনর্মালিটি, হাইপোস্পেডিয়াস, অথবা রেট্রোগ্রেড ইজাকুলেশন হয় কিনা, প্রিম্যাচুর ইজাকুলেশন হয় কিনা, অথবা সে ইম্পর্টেন্ট কিনা, ইম্পর্টেন্সি আছে কিনা। এবং এক্ষেত্রে সামটাইমস ইফ উই ফাইন্ড কয়েটাল ডিফিকাল্টি ইন মেল পার্টনার, we refer that client to a male gynecologist or to an urologist। হ্যাঁ, তাদের কাছে আমরা রেফার করে দিই মেলকে, যাতে এক্সামিনেশন করে। আর এরপরে তোমার এইজের পরে আমরা কয়েটালের যেই ফাংশনগুলো নিলাম, তার কিন্তু পার্সোনাল হিস্ট্রিও নিতে হয়। অনেক মেল আছে তারা অ্যালকোহল খায় এবং হেভি সিগারেট স্মোকার, সেটা জানতে হবে। তার অকুপেশনাল হিস্ট্রি জানতে হবে। অনেকেই হট হিউমিড এনভায়রনমেন্টে লং টাইম কাজ করে, যেমন পুলিশ, অথবা অনেকে টক্সিক এনভায়রনমেন্টে, লেবাররা অথবা ইন্ডাস্ট্রির অনেক কর্মচারীরা কিন্তু টক্সিক এনভায়রনমেন্টে কাজ করে, কাজে তাদের অকুপেশনাল হিস্ট্রিটাও আমাদের কিন্তু ঠিকমতো জানতে হবে।
আর এইগুলো অল্প কিছু বলার পরে তারপর ইভ্যালুয়েশনের মধ্যে আমরা তো এক্সামিনেশন বলেছি যে কোনো ধরনের ডিফিকাল্টি থাকলে ডেফিনেটলি আমরা তাকে মেল গাইনোকোলজিস্ট আর ইউরোলজিস্টের কাছে রেফার করবো। আর নর্মালি আমরা তার পালস বিপি দেখতে পারি এবং এন্ডোক্রাইন কোনো প্রবলেম আছে কিনা, সে কোনো ধরনের সালফাসালাজিন বা অন্য কোনো ড্রাগ খায় কিনা, ড্রাগ হিস্ট্রি, এগুলো আমাদেরকে কিন্তু নিতে হবে। এবং আমাদের সেক্সুয়াল হিস্ট্রি অনেক সময় এসটিডি থাকে, হ্যাঁ, সিফিলিস, গনোরিয়া, এই হিস্ট্রিগুলো নিতে হবে এবং প্রপারলি রেফার করে সেই রেফারাল হিস্ট্রিগুলো আমাকে ইভ্যালুয়েট করে দেখতে হবে। এক্সামিনেশনটা মেইল গাইনোকোলজিস্ট করবে, দেন ইনভেস্টিগেশন পার্ট আসে। ইনভেস্টিগেশন একটাই করব, আমাদেরকে অনেক সময় বলে যে তোমার ইনফার্টিলিটি ইভ্যালুয়েশনের ক্ষেত্রে মেইলের কি ইনভেস্টিগেশন করবে। আমি একটি ইনভেস্টিগেশন করতে হলেও আমি বলবো যে আমি সিমেন অ্যানালাইসিস করব। এবং সিমেন অ্যানালাইসিস তোমাদেরকে আমরা বলে দিলাম কি ভলিউম কি কাউন্ট। এটা তোমাকে আরেকটা জিজ্ঞেস করতে পারে যে সিমেনে যদি অলিগোস্পার্মিয়া পাওয়া যায় তাহলে নেক্সট স্টেপ আমাদের কি হবে, মানে স্পার্মের কাউন্ট কম। তখন আমরা কিন্তু প্রপার হিস্ট্রি নেব যে সে কি ঠিক মতো দিতে পেরেছিল কিনা সিমেনটা। অনেক সময় দেখা যায় স্পিলেজ হয় প্রথমে, তখন কিন্তু প্রথম স্পিলেজে কাউন্ট অনেক বেশি থাকে, কাজে স্পিলেজ হয়ে গেলে দেখা যাবে যে ওটার মধ্যে স্পার্ম অনেক কম পাওয়া যায়। কাজে সে ঠিক মতো সিমেন অ্যানালাইসিস রিপোর্টটা করতে পেরেছে কিনা সেটা আগে জিজ্ঞেস করব। আর যদি অলিগোস্পার্মিয়া থাকে, অনেক ক্ষেত্রে এটা ইডিওপ্যাথিক, 90% কেজে দেখা যায় ইডিওপ্যাথিক, কোনো কারণ ছাড়াই হয়। সো আই হ্যাভ টু রিপিট দ্য সিমেন প্যারামিটার 4 উইক ইন্টারভেল 3 টাইমস। আমরা অলিগোস্পার্মিয়া পেলেও অথবা তার যদি অ্যাজিওস্পার্মিয়া পাই যে নো স্পার্ম ইন ইজাকুলেট, তাহলে আমরা 4 উইক ইন্টারভেলে তাকে অন্তত 3 বার আমরা সিমেন্টটাকে অ্যানালাইসিস করবো এবং সেন্ট্রিফিউজ সিমেন্টে অ্যানালাইসিস করাটা বেটার হবে, যেটার মধ্যে সিমেনে অনেক ঘনত্ব থাকবে এবং স্পার্মের কাউন্ট অনেক বেশি থাকবে। তাহলে আমরা সিমেন্ট প্যারামিটার করব এবং এটা যদি নর্মাল থাকে, নর্মোজিওস্পার্মিয়া আসে, তাহলে নো ফার্দার ইনভেস্টিগেশন ইজ নিডেড। But if the semen parameter found to be abnormal, in that case we will do some hormone test. হরমোন টেস্টের মধ্যে মেইলের ক্ষেত্রে কি কি করব, এফএসএইচ, এলএইচ করব, থাইরয়েড করব, আর হচ্ছে প্রোল্যাকটিন করব, টেস্টোস্টেরন করব। হরমোনগুলোর নাম তোমরা শুধু জেনে রাখো। আর সাথে তোমার যদি কোনো অ্যাবনর্মালিটি থাকে টেস্টিস বা অন্য কিছুতে, সেক্ষেত্রে আমরা কিন্তু আলট্রাসোনোগ্রাফি করে দেখতে পারি, ডপলার স্টাডি করে দেখতে পারি, অনেক ক্ষেত্রে ভেরিকোসিলে থাকতে পারে। এই হচ্ছে তোমার ইভ্যালুয়েশন। আর আরেকটা কোশ্চেন তোমাদের ধরতে পারে যে অ্যাজিওস্পার্মিয়ার কজ কি। অ্যাজিওস্পার্মিয়া তো বললামই যে নো স্পার্ম ইন ইজাকুলেট। তো অ্যাজিওস্পার্মিয়ার কজ যদি জিজ্ঞেস করে সেক্ষেত্রে তোমরা কিন্তু বলতে পারো যে এটা হচ্ছে গিয়ে টেস্টিকুলার আর হচ্ছে পোস্ট টেস্টিকুলার। প্রি টেস্টিকুলার মানে হচ্ছে যে তোমার এখানে টেস্টিসের বাইরে কোনো একটি কজ, তার মানে হাইপোথ্যালামো পিটুইটারি ডিসঅর্ডার এটা হতে পারে। হাইপোথ্যালামো পিটুইটারিতে যদি কোনো ধরনের ডিসফাংশন থাকে, হাইপোথাইরয়েডিজম থাকে অথবা হাইপারপ্রোল্যাকটিনেমিয়াও থাকে, সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে সেখান থেকে এফএসএইচ, এলএইচ রিলিজ হচ্ছে না, কাজে টেস্টিস্টের থেকে টেস্টোস্টেরনও তৈরি হয় না এবং তার স্পার্মাটোজেনেসিসও হয় না। তাহলে এটা হচ্ছে প্রি টেস্টিকুলার। এরপরে যেটা আছে সেটা হচ্ছে টেস্টিকুলারের মধ্যে একটা হচ্ছে গিয়ে তোমার জেনেটিক ডিফেক্ট হতে পারে, যে কোনো ধরনের জেনেটিক, যেমন ক্লাইনফেল্টার সিনড্রোম 47XXY, এটা হচ্ছে একটা কনজেনিটাল অ্যাবনর্মালিটি, এখানে কোনো স্পার্ম প্রোডাকশন হবে না। অথবা টেস্টিকুলারের মধ্যে রয়েছে যেমন ধরো আনডিসেন্ডেন্ট টেস্টিসটা অ্যাবডোমিনাল ক্যাভিটিতে আছে, ডিসেন্ড করেনি। তারপর তোমার অর্কাইটিস ডিউ টু মাম্পস আফটার দ্য এজ অফ 14 ইয়ারের পরে তার মাম্পস হয়েছিল, সেখান থেকে তার বায়োলেটারাল অর্কাইটিস ডেভেলপ করেছিল। অথবা যে কোনো ধরনের ইনফেকশন থেকেও অর্কাইটিস হতে পারে। তারপর ওয়েদার দেয়ার ইজ এনি হিস্ট্রি অফ সার্জারি, ট্রমা, রেডিয়েশন, এগুলোর হিস্ট্রি অথবা ড্রাগ হিস্ট্রি, এগুলো কিন্তু নিতে হবে। এগুলোর জন্য টেস্টিকুলার ফেইলিউর হতে পারে। আর পোস্ট টেস্টিকুলারটা কি, পোস্ট টেস্টিকুলার যেটা সেটা হচ্ছে গিয়ে তোমার টেস্টিস অবশ্যই তৈরি হচ্ছে স্পার্ম, কিন্তু সেটা বের হতে পারছে না, আউটফ্লো অবস্ট্রাকশন। তাহলে অবস্ট্রাকটিভ কজ যেটা সেটা হচ্ছে পোস্ট টেস্টিকুলার। অবস্ট্রাকশন হতে পারে তোমার ভাস ডিফারেন্সি, ইট মে বি কনজেনিটাল অর ইট মে বি অ্যাকওয়ার্ড অবস্ট্রাকশন অফ দ্য ভাস ডিফারেন্স তো হতে পারে। অ্যাকওয়ার্ড হতে পারে যে কোনো ধরনের সার্জারির জন্য, রেডিয়েশন, কেমো অথবা ইনজুরি, এগুলো যে কোনো কারণে তোমার অবস্ট্রাকটিভ টাইপ অফ অ্যাজিওস্পার্মিয়া হতে পারে। এখন তাহলে কোনটার ক্ষেত্রে কি ট্রিটমেন্ট দিব, যেমন ধরো প্রি টেস্টিকুলার যদি হয় সেক্ষেত্রে কিন্তু হাইপোথ্যালামাস এবং পিটুইটারিতে হাইপোফাংশন হয়, সেক্ষেত্রে আমরা গোনাডোট্রপিন দিয়ে ট্রিটমেন্ট করতে পারবো। কিন্তু তোমার যদি কনজেনিটাল অ্যাবনর্মালিটি থাকে, টেস্টিকুলার ফেলিউর থাকে, সেক্ষেত্রে কিন্তু আমার অবশ্যই এআরটিতে যেতে হবে ডোনার স্পার্ম দিয়ে, কারণ তার টেস্টিস থেকে কোনো ধরনের স্পার্মই তৈরি হচ্ছে না।
আর যেটা আমরা বললাম পোস্ট টেস্টিকুলার মানে অবস্ট্রাকটিভ ভ্যারাইটি, যেখানে ভাস ডিফারেন্সে অবস্ট্রাকশন আছে, যার কারণে সিমেন বের হতে পারছে না, স্পার্ম বের হতে পারছে না। সেই ক্ষেত্রে তোমার অবস্ট্রাকশনটা রিলিভ করে দিতে পারি আমরা, যেমন ধরো সেখানে ভেসোস্টমি করে দিতে পারি, অথবা তোমার টেস্টিস থেকেই স্পার্ম রেট্রিভাল, ইক্সি এগুলো আমরা করতে পারি। তাহলে খুব শর্টকাটে মেল ফ্যাক্টর ইভ্যালুয়েশনে আমরা কিন্তু এভাবে অ্যাজিওস্পার্মিয়া ট্রিটমেন্ট করতে পারি। আর তারপরে যদি বলে ফ্যাক্টর ইনফার্টিলিটি কিভাবে ট্রিটমেন্ট করব, তাহলে তুমি বলবে যে আমার লাইফস্টাইল মডিফিকেশন করতে হবে, যেমন পেশেন্টের কিছু অ্যান্টিঅক্সিডেন্ট জাতীয় ট্রিটমেন্ট দিয়ে, অনেক ক্ষেত্রে ইডিওপ্যাথিক থাকে যে তার অ্যাজিওস্পার্মিয়া, এবং তাকে হাই ফাইবার কন্টেনিং যে ডায়েটগুলো আছে সেগুলো খেতে বলবো। হেলদি ফ্রেশ ভেজিটেবলস, ফ্রুটস শুড বি টেকেন, অ্যান্ড অয়েলি ফুডস শুড বি অ্যাভয়েডেড। আর তারপরে হচ্ছে তাকে ডেইলি এক্সারসাইজ করতে হবে, এবং পেশেন্টের হট হিউমিড এনভায়রনমেন্টে যদি কাজ করে থাকে সেটা অ্যাভয়েড করতে হবে। অনেকে দেখা যায় যে টাইট আন্ডার ওয়্যার ইউজ করে, সেটাকে অ্যাভয়েড করতে হবে। স্মোকিং, অ্যালকোহলিজম শুড বি অ্যাভয়েডেড। এগুলো হচ্ছে তোমার জেনারেল ম্যানেজমেন্ট। জেনারেল ম্যানেজমেন্টের পরে আমি যেই কজগুলো বললাম অ্যাজিওস্পার্মিয়ার, সে অনুযায়ী ট্রিটমেন্টগুলো বলবে। তাহলে এটাই হচ্ছে মেল ফ্যাক্টর ইনফার্টিলিটির ট্রিটমেন্ট। এখন আমরা অপারেটিভ গাইনোকোলজিতে যেতে পারি। অপারেটিভ গাইনোকোলজিতে যে কজগুলো বলেছে সেটার মধ্যে প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে হোয়াট আর দ্য ইন্ডিকেশনস অফ ডিএনসি। ডিএনসি মানে কি? ডিএনসি মানে হচ্ছে গিয়ে ডায়েটেশন অ্যান্ড কিউরেটিস। তাহলে এখানে ইন্ডিকেশনের মধ্যে আমরা বলবো ডায়াগনস্টিক আর হচ্ছে থেরাপিউটিক। ডায়াগনস্টিক কিছু ডিজিজ আছে, সেটা ডায়াগনোসিসের জন্য। তাহলে আমরা এইভাবে অ্যান্সার দিব যে ইন্ডিকেশন অফ ডিএনসি মে বি ডায়াগনস্টিক অর থেরাপিউটিক। Diagnostic means menstrual disturbance. In case of menstrual disturbance, to exclude some pathology, such as dysfunctional uterine bleeding or endometrial polyp, choriocarcinoma, endometrial carcinoma, incomplete abortion, etc. And for diagnosis of infertility case, to see the evidence of ovulation. বিকজ আমরা ডিএনসি করে যে এন্ডোমেট্রিয়াল টিস্যু পাই সেটাতে সিক্রেটরি প্যাটার্ন আছে কিনা সেটা দেখে আমরা বুঝতে পারি যে সেটা ওভুলেশন হচ্ছে। সো টু সি দ্য এভিডেন্স অফ ওভুলেশন ইন কেস অফ ইনফার্টিলিটি। And also we do diagnostic DNC in case of postmenopausal bleeding to exclude pathology such as endometrial polyp or endometrial carcinoma, endometrial hyperplasia. তাহলে এগুলো হচ্ছে ডায়াগনস্টিকটা মনে রাখতে হবে যে আমার মেনস্ট্রুয়াল ডিস্টারবেন্সের ক্ষেত্রে কিছু প্যাথোলজি ডায়াগনোসিস করছি। 2 নম্বর হচ্ছে যে আমি ওভুলেশনের এভিডেন্স আছে কিনা সেটার জন্য ইনফার্টিলিটি কেসে ডায়াগনস্টিক টেস্ট করি। আর নাম্বার 3 হচ্ছে পোস্ট মেনোপোজদের আবার ব্লিডিং হচ্ছে, সেখানে কিছু প্যাথোলজি ডায়াগনোসিস করার জন্য আমরা ডিএনসি করছি। এরপরে আছে থেরাপিউটিক। থেরাপিউটিকে ডিএনসি আগে অনেক বেশি করা হতো, এখন কিন্তু আমরা তেমন ডিএনসি করি না, আমরা এমভিএ বেশি করি। তারপরেও তোমাকে যদি ইন্ডিকেশন বলে যে থেরাপিউটিক ট্রিটমেন্ট পারপাস, তখন তুমি বলবে যে আমরা করি ইনকমপ্লিট অ্যাবর্শন, মিসড অ্যাবর্শন, ইনএভিটেবল অ্যাবর্শন, অ্যান্ড মোলার প্রেগনেন্সি, endometrial polyp, dysfunctional uterine bleeding, and displaced ICD, to remove the displaced ICD. ICD অনেক সময় দেখা যায় ক্যাভিটিতে ঠিক মতো নেই, মায়োমেট্রিয়ামের মধ্যে ইমপ্ল্যান্ট হয়ে গিয়েছে, সেটা কিন্তু আমরা ডিএনসি এর মাধ্যমে বের করতে পারি। কাজে থেরাপিউটিকের মধ্যে সব ধরনের অ্যাবর্শনে আমরা ডিএনসি করি, মোলার প্রেগনেন্সিতেও ডিএনসি করি। অনেক সময় ডিসফাংশনাল ইউট্রাইন ব্লিডিং এ ডিএনসি করলে তার দেখা যায় যে এন্ডোমেট্রিয়ামটা কারেকশন হয়ে যায়, আমরা ডিএনসি কিউরেট করে ফেলে দিই, তখন দেখা যায় নিউ এন্ডোমেট্রিয়াম রিজেনারেট করে এবং তার ব্লিডিং এর যে ডিসঅর্ডার ছিল সেটা কারেকশন হয়ে যায়। অনেক সময় আমরা এন্ডোমেট্রিয়ামে পলিপ পাই, পলিপেকটমি করি। আর হচ্ছে ডিসপ্লেসড আইসিডি, ডিসপ্লেসড আইসিডি আমরা রিমুভ করার জন্য অনেক ক্ষেত্রে ডিএনসি করে থাকি। আর হোয়াট আর দ্য কমপ্লিকেশন, কমপ্লিকেশনের আগে একটা বলি, সেটা হচ্ছে যে তোমার ডিএনসি কে সব ক্ষেত্রে করা যাবে, কন্ট্রাইন্ডিকেশন কি, কোন ক্ষেত্রে ডিএনসি করা যাবে না? করা যাবে না তোমার প্রেগনেন্সি আর পিআইডি, এই দুটো ক্ষেত্রে আমরা ডিএনসি করব না। ইফ দেয়ার ইজ প্রেগনেন্সি, সাসপেক্টেড প্রেগনেন্সি, অ্যান্ড ইফ দেয়ার ইজ এনি ইনফেকশন ইনসাইড দ্য ইউটেরাস, দ্যাট ইজ পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ, ইন দ্যাট কেস উই উইল নট ডু ডিএনসি। এরপরে যেটা আছে সেটা হচ্ছে হোয়াট আর দ্য কমপ্লিকেশন অফ ডিএনসি। এটা কিন্তু তোমাদের অনেক ধরে ডিএনসি প্রসঙ্গটা আসলে কমপ্লিকেশন ধরবে। তো কমপ্লিকেশনের মধ্যে কতগুলো আছে ইমিডিয়েট কমপ্লিকেশন আর কতগুলো আছে লেট কমপ্লিকেশন। ইমিডিয়েট কমপ্লিকেশন ডিএনসি করার সময় দেয়ার মে বি চান্স অফ ইনজুরি টু দ্য সার্ভিক্স,
And if there is injury to the cervix, there is huge, maybe there is huge bleeding, that is hemorrhage. And sometimes there is chance of increased perforation of the uterus, that is injury to the uterus, and which may cause damage to the gut also. তাহলে কি হবে, পারফোরেশন অফ দ্য ইউটারাসে গাট সহ ইনজুরি করে ফেলতে পারে। এই দুটো হচ্ছে ইমিডিয়েট ইনজুরি টু দ্য সার্ভিক্স which creates hemorrhage, and also there is increased chance of perforation of the uterus and injury to the uterus and injury to the gut. এটা হতে পারে। এবং অনেক সময় বলে যে তোমার পারফোরেশন হয়েছে ইউটেরাসে, সেটা তুমি কিভাবে বুঝবে? তখন আমি বুঝবো এইভাবে যে তোমার যে লেংথ ছিল, লেংথের চেয়ে আমার প্রথমে যে লেংথ ফান্ডাস পর্যন্ত যেত তার চেয়ে ইনক্রিজ লেংথ প্যাসেজ হচ্ছে, এবং দেয়ার ইজ নো ফিলিং অফ এনি রেজিস্ট্যান্স। ফান্ডাসে তোমার ডিএনসি করার সময় ডাইলেটর আটকে যাওয়ার কথা বা কিউরেট, দেখা গেল যে দেয়ার ইজ নো রেজিস্ট্যান্স অফ দ্য প্যাসেজ অফ দ্য ইনস্ট্রুমেন্ট অ্যান্ড দেয়ার ইজ প্যাসেজ অফ ইনক্রিজ লেংথ অফ ইনস্ট্রুমেন্ট। এই দুটো দিয়ে আমরা বুঝবো পারফোরেশন হয়ে গেছে, এটা তোমাদেরকে জিজ্ঞেস করে। ওকে, তাহলে আর সাথে হচ্ছে অনেক ব্লিডিং হচ্ছে, এক্সেসিভ ব্লিডিং, এগুলো দিয়ে আমরা বুঝবো যে পারফোরেশন হয়েছে। ডিএনসির ইমিডিয়েট কমপ্লিকেশনের পরে লেট কমপ্লিকেশন জিজ্ঞেস করতে পারি। লেট কমপ্লিকেশন একটা হচ্ছে যে তোমার there may be cervical incompetence develop in the future. If there is cervical incompetence, so chance of recurrent abortion or preterm labor is more. অনেক সময় এত বেশি ইন্টারনাল অস দিয়ে খুব প্রেশার দিয়ে বা ফোর্স করে ইনস্ট্রুমেন্ট ঢুকানো হয় যে সার্ভাইকেলে যে স্পিনটারিক অ্যাকশন সেটা নষ্ট হয়ে যায় ইন্টারনাল অসে, সো দ্যাট সার্ভাইকেল ইনকম্পিটেন্সি মে ডেভেলপ, এবং ইন দ্যাট কেস রিকারেন্ট অ্যাবর্শন অর প্রিটার্ম লেবার এগুলো অনেক বেড়ে যায়। তাহলে সার্ভাইকেল ইনকম্পিটেন্সি। আর আরেকটা হচ্ছে দেয়ার ইজ সামটাইমস এক্সেসিভ কিউরেটেজ অফ দ্য endometrial cavity. In that case, uterine synechia develop, and which leads to amenorrhea, infertility. এত বেশি ঘষাঘষি করা হয়েছে যে বেজাল এন্ডোমেট্রিয়ামটা উঠে যায়। বেজাল এন্ডোমেট্রিয়াম যদি উঠে যায় তাহলে কিন্তু তার যে শেডিং হবে সিক্রেটরি স্টেজে, সেই শেডিং হওয়ার জন্য ওই এন্ডোমেট্রিয়ামটা থাকে না, যার কারণে তার মেনস্ট্রুয়েশন হয় না। মেনস্ট্রুয়েশন যদি না হয় এবং তার যদি এন্ডোমেট্রিয়ামটা না থাকে তাহলে তার তো প্রেগনেন্সি আসবে না, ইমপ্লান্টেশন হবে না। কাজেই তার লেট কমপ্লিকেশনের মধ্যে এক্সেসিভ কিউরেটেজ অফ দ্য endometrial cavity which leads to amenorrhea and infertility. এরপর কোশ্চেনটা দেখা যাচ্ছে যে হোয়াট আর দ্য অ্যাডভান্টেজ অফ MVA ওভার ট্র্যাডিশনাল ডিএনসি। আমি আগে বলেছি যে এখন কিন্তু ডিএনসি আমরা তেমন করি না, আমরা করি MVA। MVAটা কি? MVA হচ্ছে প্লাস্টিক ক্যানুলা এবং ডাবল ভালভ থাকে, নেগেটিভ প্রেশার ক্রিয়েট করে প্লাস্টিক ক্যানুলা দিয়ে আমরা অ্যাবর্শনের কেসগুলো ইভাকুয়েট করে থাকি। কাজে এখন কিন্তু ওই মেটালিক ডায়ালেটর দিয়ে ডায়ালেটেশন, যেটা খুবই রিস্কি, সেটা আমরা করি না। এটা তোমাদের অনেক বেশি জিজ্ঞেস করা হয় যে অ্যাডভান্টেজ অফ MVA কি ওভার ট্র্যাডিশনাল ডিএনসি। তাহলে প্রথমে তোমরা যেটা বলবে সেটা হচ্ছে এটা হচ্ছে খুবই সেফ এবং ইফেক্টিভ অ্যান্ড ইজি টু অ্যাডমিনিস্টার। সেফ বিকজ ইট ইজ প্লাস্টিক ক্যানুলা, আর ডিএনসিতে তোমরা it is used, metallic dilator is used so that there is increased chance of injury to the cervix, uterus, and there is less chance of perforation in MVA and more chance of perforation in DNC. That is, complication is less in MVA and complication chance is more in DNC. MVA is can be done within a short period of time, 15 minutes এর মধ্যেই হয়ে যাবে, কিন্তু ডিএনসি হচ্ছে একটু টাইম কনজিউমিং প্রসিডিউর বিকজ ইট নিডেড স্লো ডাইলেটেশন অফ দ্য সার্ভিস বিফোর স্টার্টিং দ্য প্রসিডিউর। কিন্তু এমভিএতে কিন্তু ক্লোজড থাকলেও আমরা প্লাস্টিক ক্যানুলা ঢুকিয়ে, প্লাস্টিক ক্যানুলা অনেক চিকন সাইজের থাকে যেগুলো ইজিলি ঢুকে যায়, নেগেটিভ প্রেশার ক্রিয়েট করে আমরা করতে পারি। কাজে লেস টাইম ইজ রিকোয়ার্ড আর ওখানে হচ্ছে মোর টাইম ইজ রিকোয়ার্ড। সো ইন এমভিএ blood loss is less আর in DNC তে blood loss is more. তাহলে তোমাদের কিন্তু অনেকগুলো কমপ্লিকেশন বললাম, এটা কিন্তু তোমাদের ধরে যে এটা বেশি সেফ, ইফেক্টিভ, MVA লেস টাইম কনজিউমিং, লেস চান্স অফ পারফোরেশন, লেস কমপ্লিকেশন, লেস টাইম কনজিউমিং অ্যান্ড ডিক্রিজ ব্লিডিং, লেস ব্লিডিং। আর এগুলোর উল্টোটাই হচ্ছে ডিএনসি। What do you mean by MVA? Manual vacuum aspiration. নামটা জিজ্ঞেস করে অনেক সময়, ম্যানুয়াল ভ্যাকুয়াম অ্যাসপিরেশন।
এটা তোমরা হয়তো ইনস্ট্রুমেন্টটা দেখে থাকবে যে এমআর সিরিঞ্জ দেখতে যেমন, এটাও ঠিক তেমনই, কিন্তু এখানে ডাবল ভালভ থাকে। আর এটা ডাবল ভালভের লক করে তারপর আমরা নেগেটিভ প্রেশার ক্রিয়েট করি এবং তার মাথার মধ্যে তোমার যেই ছিদ্রটা থাকে বা ওপেনিং থাকে সেখান দিয়ে প্লাস্টিক ক্যানুলা ঢুকিয়ে নেগেটিভ প্রেশারের মাধ্যমে আমরা সাক আউট করি। এটার নাম হচ্ছে ম্যানুয়াল ভ্যাকুয়াম অ্যাসপিরেশন। ওকে, এরপরে কোশ্চেন এখানে চলে গেছে হঠাৎ করে হিস্টেরেক্টমির কোশ্চেনগুলো। ওকে, আমরা হিস্টেরেক্টমি নিয়ে তাহলে একটু আলাপ করি। প্রথম কোশ্চেনটা আমরা দেখতে পাচ্ছি যে হোয়াট ইজ দ্য কমন ইন্ডিকেশন অফ অ্যাবডোমিনাল হিস্টেরেক্টমি। হ্যাঁ, এটাও তোমাদের অনেক ধরে ভাইভাতে যে অ্যাবডোমিনাল হিস্টেরেক্টমির কমন ইন্ডিকেশন কি। কমন ইন্ডিকেশন আমার মনে হয় একটু সাজিয়ে ভাগ করে বললে খুব ভালো হবে। যেমন ধরো তোমরা প্রথমে বলবে বিনাইন কন্ডিশন। বিনাইন কন্ডিশনের মধ্যে রয়েছে ফাইব্রয়েড ইউটেরাস, অ্যাবনর্মাল ইউটেরাইন ব্লিডিং, এন্ডোমেট্রিওসিস, অ্যাডেনোমায়োসিস এবং টিউবো ওভারিয়ান ম্যাস। ফাইব্রয়েডটা বলতেই হবে। অ্যাবনর্মাল ইউটেরাইন ব্লিডিং, এন্ডোমেট্রিওসিস, অ্যাডেনোমায়োসিস, টিউবো ওভারিয়ান ম্যাস। আর কিছু ম্যালিগনেন্ট কেস, ওগুলো ছিল বিনাইন কেস। অ্যান্ড ইন সাম ম্যালিগনেন্ট কেস such as endometrial carcinoma, ovarian malignancy and carcinoma of the cervix up to stage 2A. সিএস সার্ভিক্স যদি বলো তাহলে স্টেজিংটা তোমাদের তখনই ধরে ফেলতে পারে যে অ্যাডভান্স স্টেজ অফ সিএস সার্ভিক্সে কি সার্জারি করা যায়, না যায় না। তোমার আর্লি স্টেজে তোমার হিস্টেরেক্টমি করা যায়, তার মানে আপ টু স্টেজ, কোন স্টেজ পর্যন্ত, 2A পর্যন্ত। এগুলো হচ্ছে ম্যালিগনেন্ট কেস। আর হিস্টেরেক্টমির ইন্ডিকেশনের ট্রাউমেটিক কেস যদি বলো তাহলে কি, মানে গ্রসলি যদি পারফোরেশন হয় ইউটেরাসে, যে খুব বেশি বড় পরিমাণে পারফোরেশন হয়ে গিয়েছে, যেটা লার্জার সাইজ অফ পারফোরেশন, সেক্ষেত্রে হিস্টেরেক্টমি করতে হয়। কিছু আলাদাভাবে জিজ্ঞেস করে যে কিছু অবস্টেট্রিক কারণে অনেক সময় আমাদের হিস্টেরেক্টমি করা লাগে। যেমন ধরো রাপচার ইউটেরাস, প্রেগনেন্সি কিন্তু ইউটেরাস রাপচার হয়ে গেছে, সেই ইউটেরাস আর রাখা সম্ভব না, তাহলে রাপচার ইউটেরাস বলতে পারো। আরেকটা হচ্ছে আনকন্ট্রোলড পোস্টপার্টাম হেমোরেজ। পোস্টপার্টাম হেমোরেজের মেডিকেল ট্রিটমেন্ট আমরা অনেক দিলাম, সার্জিক্যালি বায়োল্যাটারাল ইউটেরাইন আর্টারি লাইগেশন করা হলো, বিলিঞ্চ দেওয়া হলো, ইউটেরো ওভারিয়ান আর্টারি লাইগেশন করা হলো, তারপরেও ব্লিডিং বন্ধ হচ্ছে না, সেখানে কিন্তু লাস্ট রিসোর্ট হিসেবে আমরা পেরিপার্টাম হিস্টেরেক্টমি করে থাকি। আর আরেকটা হচ্ছে মরবিড অ্যাডহেশন অফ দ্য প্লাসেন্টা। অনেক সময় প্লাসেন্টা প্রিভিয়া অথবা মরবিড প্লাসেন্টাল অ্যাডহেশন, প্লাসেন্টা এক্রিটা, পারক্রিটা, এগুলো কেজেও আমরা হিস্টেরেক্টমি করে থাকি। কাজে অফস কেজে আলাদা করে তোমাদের ধরতে পারে যে অবস্টেট্রিক কোন কেজে আমরা হিস্টেরেক্টমি করে থাকি, তাহলে বলবে রাপচার ইউটেরাস, আনকন্ট্রোলড পিপিএইচ, আর এটা হচ্ছে প্লাসেন্টা, অনেক সময় গ্রসলি মরবিড প্লাসেন্টাল অ্যাডহেশন আর প্লাসেন্টা এক্রিটা, পারকিটা যেটাকে বলছি, অথবা সামটাইমস ইন কেস অফ প্লাসেন্টা প্রিভিয়া। ওকে, এরপরে আছে যে কমন ইন্ডিকেশন, দেন হোয়াট আর দ্য কমপ্লিকেশন অফ অ্যাবডোমিনাল হিস্টেরেক্টমি। এগুলো তো আসলে তোমাদের বুঝে বুঝেই বলতে হবে। যেমন কমপ্লিকেশন অ্যাবডোমিনাল হিস্টেরেক্টমিতে কি কি হতে পারে, ইন্ট্রা অপারেটিভ হতে পারে ডিউরিং অপারেশন, অথবা পোস্ট অপারেটিভলি হতে পারে আফটার অপারেশন। ইন্ট্রা অপারেটিভ কি কমপ্লিকেশন হতে পারে ডিউরিং অপারেশনের সময়, এটা হতে পারে তোমার হেমোরেজ অথবা ইনজুরি হতে পারে। ইনজুরি হতে পারে তোমার গাটে অথবা ব্লাডারে হতে পারে, ভেসেল ইনজুরি হতে পারে, or any type of visceral injury হতে পারে, and anesthetic hazard। এগুলো হচ্ছে ডিউরিং অপারেশন। পোস্ট অপারেটিভ কিছু কমপ্লিকেশন হয়, যেমন ইমিডিয়েট হয় আর কিছু হয় লেট। ইমিডিয়েট যেটা হয় সেটা হলো পোস্ট অপারেটিভলি অনেক সময় there is increased chance of bleeding and patient may go into hypovolemic shock, শকে চলে যেতে পারে পেশেন্ট। আর কিছু পোস্ট অপারেটিভ কমপ্লিকেশন যেমন ইউরিনারি কমপ্লিকেশন, এটা তোমাদের অনেক ধরে। পোস্ট অপারেটিভ একটা তো তোমরা কোশ্চেনে বলবে যে শক, হেমোরেজ, আর 2 নম্বরে বলবে ইউরিনারি কমপ্লিকেশন। ইউরিনারি কমপ্লিকেশন কি হতে পারে, যেমন ধরো রিটেনশন, সিস্টাইটিস, অ্যানুরিয়া। তো তোমার আরেকটা হচ্ছে ইনকন্টিনেন্স ডেভেলপ করতে পারে। ইনকন্টিনেন্স কি কি টাইপ ডেভেলপ করতে পারে, ওভারফ্লো ইনকন্টিনেন্স, স্ট্রেস ইনকন্টিনেন্স, ট্রু ইনকন্টিনেন্স। ওভারফ্লো ইনকন্টিনেন্স অথবা স্ট্রেস ইনকন্টিনেন্স হয় কখন, যখন প্রলং ক্যাথেটারাইজেশন করে রাখা হয়, তখন দেখা যায় যে ক্যাথেটার খোলার পরে পেশেন্টের ব্লাডারে ইউরেথ্রা যে স্পিন্টারিক অ্যাকশন সেটা রিগেইন করতে সময় লাগে, তখন ইনকন্টিনেন্স হতে পারে। আর আরেকটা হচ্ছে ট্রু ইনকন্টিনেন্স। ট্রু ইনকন্টিনেন্স মানে হচ্ছে ডিরেক্ট ইনজুরি টু দ্য ইউরেটার অর দ্য ব্লাডার, সেটার জন্য দেখা যায় কন্টিনিউয়াস এসকেপ অফ ইউরিন হয়, ইনজুরি হয়ে গেছে ব্লাডার অথবা ইউরেটারে।
তাহলে ট্রু ইনকন্টিনেন্স বলতে পারো, যেটা আমরা বলতে পারি যে ভেস্কোভ্যাজানাল ফিস্টুলা, হ্যাঁ, এরকম হতে পারে। আবার অনেক সময় লেট কমপ্লিকেশন হিসেবেও ফিস্টুলা ডেভেলপ করতে পারে, যে হয়তো বাইট দিয়ে ফেলেছে কেউ ইউরেটারে, তখন সেখান থেকে স্লাফিং নেক্রোসিস হয়ে অনেক সময় কিন্তু অথবা ব্লাডারে বাইট পড়ে গিয়েছে, স্লাফিং নেক্রোসিস ওই জায়গাটা ওপেন হয়ে ফিস্টুলা ডেভেলপ করে ফেলতে পারে। এবং অ্যানিউরিয়া ডেভেলপ করতে পারে। অ্যানিউরিয়া হচ্ছে অনেক সময় ইউরেটার যদি বায়োল্যাটারাল লাইগেট করে ফেলা হয়, সেক্ষেত্রে অ্যানিউরিয়া ডেভেলপ করতে পারে, অথবা অনেক সময় হাইপোভলিমিয়া থেকেও অ্যানুরিয়া ডেভেলপ করতে পারে। তাহলে লেট কমপ্লিকেশনের মধ্যে তোমরা বলতে পারো ইনকন্টিনেন্স, আর আরেকটা হচ্ছে পাইরেক্সিয়া, মানে জ্বর আসতে পারে, ফিভার। এটাও তোমাদের জিজ্ঞেস করে যে অ্যাবডোমিনাল হিস্টেরেক্টমি করার পরে পোস্ট অপারেটিভলি পেশেন্টের ফিভার ডেভেলপ করলো, হোয়াট আর দ্য কজেস, আলাদা করে ধরতে পারে। হিস্টেরেক্টমির পরে ফিভার হতে পারে সিস্টাইটিস, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের জন্য হতে পারে, অ্যাবডোমিনে উন্ড ইনফেকশন, যে জায়গায় আমরা হিস্টেরেক্টমি করেছি ওই সেলাইটা থেকে ইনফেকশন হয়ে সেটা থেকে জ্বর আসতে পারে। অথবা তোমার আমরা যে ভল্টে সেলাই দিয়েছি সেই ভল্টে কোনো ধরনের সেলুলাইটিস বা ইনফেকশন হতে পারে। এবং পেশেন্টের অনেক সময় থ্রম্বোফ্লেবাইটিস হয়, ভেইনগুলো ইনফেক্টেড হয়ে যায়, ফ্লেভাইটিস ডেভেলপ করে, সেটা থেকে অনেক সময় জ্বর আসে এবং লাংসে ইনফেকশন হয়, পালমোনারি ইনফেকশন, কফ, নিউমোনিয়া, সেটা থেকেও কিন্তু জ্বর আসতে পারে। এবং পেশেন্টের যদি ভিতরে ইনফেকশন থাকে, ইনফেকশন থেকে অনেক সময় পেরিটোনাইটিস ডেভেলপ করে, সেটা থেকেও জ্বর আসতে পারে। তবে মোস্ট কমন কজ যদি তোমাদের জিজ্ঞেস করে, সেক্ষেত্রে অবশ্যই তোমাদের বলতে হবে যে সিস্টাইটিস, অ্যাবডোমিনাল উন্ড ইনফেকশন, ভল্ট সেলুলাইটিস অর ভল্ট হেমাটোমা, তারপর তোমার পালমোনারি ইনফেকশন, এই কটা নাম তোমাদেরকে মনে রাখতে হবে। অ্যাবডোমিনাল হিস্টেরেক্টমিতে আরেকটা কোশ্চেন, কমপ্লিকেশনগুলো আগে বলে ফেলি, যে তোমার পাইরেক্সিয়া ডেভেলপ করলো, ইনকন্টিনেন্স ডেভেলপ করলো, তারপর হেমোরেজ। হেমোরেজ তো লেট কমপ্লিকেশনও হয়, সেকেন্ডারি হেমোরেজ বিশেষ করে। প্রাইমারি হেমোরেজ কখন হয়? প্রাইমারি হেমোরেজ হয় উইদিন 24 আওয়ার্সের মধ্যে পোস্ট অপারেটিভলি। এবং প্রাইমারি হেমোরেজের কজ কি? কজ জিজ্ঞেস করলে তোমরা বলবে যে স্লিপেজ অফ দ্য লাইগেচার, লাইগেচার যেখানে আমরা বাইট দিয়েছি ভেসেলগুলো, সেটা হয়তো বা লুজ ছিল অথবা স্লিপেজ হয়ে গেছে, তখন সেখানে কিন্তু ইন্ট্রাপেরিটোনিয়ালে ভেতরে অনেক ব্লিডিং হতে পারে, পেশেন্ট শকে চলে যেতে পারে, এটা একটা হয়। আর হচ্ছে লেট যেটা সেকেন্ডারি হেমোরেজ, সেটা হলো উইদিন 7 to 10 ডেজের মধ্যে যেই হেমোরেজটা হয় সেটাকে বলা হয় সেকেন্ডারি হেমোরেজ। এবং দেখা যায় যে সেটা পারভেজানাল ব্লিডিংও হয়, অনেক সময় ভল্ট দিয়ে ব্লিডিং হচ্ছে। এবং সেকেন্ডারিটা হয় মেনলি ডিউ টু ইনফেকশন সেপসিস। এবং ইনফেকশন সেপসিস হলে দেখা যায় যে আমরা যে স্টিচগুলো দিয়েছি সেই স্টিচের মধ্যে ইনফেকশন হয়ে সেখানে স্লাফ আউট হয়ে কোনো একটা ভেসেল ওপেন হয়ে গেল, ইনফেকশন হয়ে, তখন সেখান থেকে ব্লিডিং হচ্ছে। এটা হচ্ছে হেমোরেজের কজ। তাহলে লেট কমপ্লিকেশনের মধ্যে ইনকন্টিনেন্স, পাইরেক্সিয়া, সেকেন্ডারি হেমোরেজ, তারপর তোমরা বলতে পারো উন্ড ডেহিসেন্স, হ্যাঁ, প্যারালাইটিক আলিয়াস, তারপর মানে পেরিটোনাইটিস থেকে প্যারালাইটিক আলিয়াস ডেভেলপ করে, ডিপ ভেন থ্রম্বোসিস, এগুলো ডিপ ভেন থ্রম্বোসিস। আর রিমোট কমপ্লিকেশন, এগুলো ছিল লেট কমপ্লিকেশন। রিমোট মানে হচ্ছে যে তোমার হিস্টেক্টমি করে রোগী বাড়িতে পাঠিয়ে দিয়েছে, অনেক সময় রোগী কিন্তু 15 দিন পরেও আসে, 1 মাস পরেও আসে, এরকমও হয়। তাহলে রিমোট মানে অনেক দেরিতে যে কমপ্লিকেশন, সেটাও জিজ্ঞেস করতে পারে। সেটা তুমি বলবে যে ভল্টে আবার গ্র্যানুলেশন টিস্যু বা ভল্টে ইনফেকশন হয়ে যেতে পারে। আবার অনেক সময় দেখা যায় যে আমরা হিস্টেক্টমি করার পরে যে ভ্যাজানাল দুটো লেয়ার সেলাই দিয়ে দিয়েছি, ওটা দিয়ে প্রোলাপস হয়ে নিচ দিয়ে বের হয়ে গিয়েছে, ভল্ট প্রোলাপস। তাহলে রিমোট কমপ্লিকেশনের মধ্যে বলতে পারো ভল্ট গ্র্যানুলেশন আর হচ্ছে ভল্ট প্রোলাপস। আর রিমোট আরেকটা হয় ইনসিশনাল হার্নিয়া। অনেক সময় আমরা যে যদি লম্বা মিড লাইন ইনসিশন দিই, সেখানে দেখা যায় যে পেশেন্টের হয়তো ইন্টারপেরিটোনিয়াল ইন্টারঅ্যাবডোমিনাল প্রেশার অনেক সময় বেশি থাকে এবং মাসেল সাপোর্ট অনেক পুয়ার থাকে, হার্নিয়া ডেভেলপ করতে পারে। এবং পেশেন্ট যেহেতু হিস্টেক্টমি করা, সেক্ষেত্রে ডিপ্রেশন, সেক্সুয়াল ফাংশন। তাহলে তোমার লেট কমপ্লিকেশনের মধ্যে এগুলো বলতে হবে। তারপর আছে তোমার হোয়াট আর দ্য কমপ্লিকেশন অফ ভ্যাজাইনাল হিস্টেক্টমি। ভ্যাজাইনাল হিস্টেক্টমির কমপ্লিকেশন অ্যাবডোমিনাল হিস্টেক্টমির মতোই, যেমন ইন্ট্রাঅপারেটিভ। ইন্ট্রাঅপারেটিভে একই রকম ভাবে বলবে, হিস্টেক্টমিতে হেমোরেজ হতে পারে অথবা ইনজুরি হতে পারে। ইনজুরি হতে পারে কিসে? গাটে হতে পারে, অথবা ব্লাডারে হতে পারে, ইউরেটারে হতে পারে। এবং সেখান থেকে ভিস্কো ভ্যাজাইনাল ফিস্টুলা অথবা রেক্টো ভ্যাজাইনাল ফিস্টুলা ফিস্টুলা ডেভেলপ করতে পারে। এগুলো হচ্ছে ডিউরিং অপারেশন। আর পোস্ট অপারেটিভ কি হতে পারে? ওইখানে যেমন আমরা বলেছিলাম যে সিস্টাইটিস, রিটেনশন, এগুলো ডেভেলপ করতে পারে, এখানেও তাই, ইউরিনারি রিটেনশন ডেভেলপ করতে পারে। অনেক সময় দেখা যায় যে ইউরিন বের হচ্ছে না ভিএইচ করার পরে। রিটেনশনের অনেকগুলো কজ আছে, যেহেতু আমরা ওই ব্লাডারের রিজিয়নে ভ্যাজাইনাল হিস্টেক্টমি করি, ওই জায়গাটাতে আমরা ব্লাডার রিপেয়ার করি, ইউট্রাস ফেলি, অনেক সময় দেখা যায় যে সেখানে স্প্যাজম হয়, টেন্ডারনেস, কনজেশন, ইডিমা, এগুলো হয়ে যায়।
পিউবোকক্সিজিয়াস মাসেলে, ইউরেথ্রাল ওয়ালে, তাহলে তুমি একসাথে বলতে পারো যে congestion edema of the pubococcygeus muscle or the congestion and edema of the urethral wall or reflex from the wound, পেইনের জন্য wound থেকে একটা রিফ্লেক্স অ্যাকশন হয়ে পেইন হয়, সেজন্য ইউরিন রিটেনশন হয়। ভিএইচে এটা অনেক বেশি হয়। তাহলে পোস্ট অপারেটিভ কমপ্লিকেশনের মধ্যে ইউরিনারি রিটেনশন, আর হচ্ছে আগের মতোই সিস্টাইটিস, আর হচ্ছে হেমোরেজ। অ্যাবডোমিনালেও ছিল, এখানেও আছে। হেমোরেজ কি কি হয়? এখানেও একই রকম, প্রাইমারি হেমোরেজ, সেকেন্ডারি হেমোরেজ। প্রাইমারি হচ্ছে উইদিন 24 আওয়ারের মধ্যে হয়, যেটা স্লিপেজ অফ লাগেজের যদি লুজ করে দেই আমরা ভেসেলে, সেটা দিয়ে হতে পারে, অথবা সেকেন্ডারি পিপিএইচ হতে পারে, যেটা ওই একই রকম 7 to 10 ডেজের মধ্যে হতে পারে। তবে তোমাকে এখানে জিজ্ঞেস করতে পারে আরেকটা সাইড বাই সাইড কোশ্চেন, যে তুমি পোস্ট অপারেটিভলি দেখলে যে পেশেন্টের হেমোরেজ বা ব্লিডিং আছে, তাহলে তুমি ডায়াগনোসিস করলে যে তার ইন্টারপিরিটোনিয়াল ব্লিডিং হচ্ছে, তাহলে এটার ম্যানেজমেন্ট কি? ম্যানেজমেন্ট হচ্ছে তোমাকে রিসাসিটেট করতে হবে। পেশেন্ট তো শকে চলে যাচ্ছে ব্লিডিং হয়ে, রিসাসিটেট করতে হবে, আইভি ইনফিউশন দিতে হবে, শকের ম্যানেজমেন্ট করতে হবে, অ্যারেঞ্জ ফর ব্লাড ট্রান্সফিউশন অ্যান্ড টেক দ্য পেশেন্ট টু অপারেশন থিয়েটার। অপারেশন থিয়েটারে খেলে অ্যাবডোমিনাল হিস্টেক্টমির ক্ষেত্রে তোমাকে আবার রিল্যাপারোটমি আবার ওপেন করতে হবে, এবং ভ্যাজানাল হিস্টেক্টমিতে দেখা যাবে যে আমরা ভ্যাজানাল রুটেই অনেক সময় ওপেন করতে পারি, অথবা অ্যাবডোমিনাল রুটে আমাদের ল্যাপারোটমি করা লাগতে পারে। ব্লিডিং ভেসেলটাকে আমরা আইডেন্টিফাই করে সেটাকে আবারও বাইট দিয়ে দিব, অথবা আবারও লাইগেচার করে দিব, তারপর টাইট প্যাক দিয়ে দিব। আর সেকেন্ডারি হেমোরেজ মানে ইনফেকশন, সেক্ষেত্রেও তোমার যদি পেশেন্ট দেখা যায় যে অনেক ক্ষেত্রে পেশেন্ট শকে চলে যেতে পারে ব্লিডিং হলে, সেখানে শকের ম্যানেজমেন্ট, ইনফিউশন দেওয়া, অ্যান্টিবায়োটিক দেওয়া, ব্লাড ট্রান্সফিউশন করা, এবং সাথে আমরা পেশেন্টটাকে ওটিতে নিয়ে যাব। ওটিতে নিয়ে, এটা যেহেতু ইনফেকশন থেকে একটা উজিং এর মতো ব্লাড বের হবে। প্রাইমারি হেমোরেজ যেমন দেখা যায় যে আর্টারি ওপেন হয়ে গিয়ে ফিনকের মতো বের হচ্ছে, আর সেকেন্ডারি হেমোরেজে ইনফেকশন হয়ে একটা উজিং এর মতো বের হয়। সেক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রে আর লাইগেচার দিব না, দেখা যাবে ইনফেকশনের কারণে ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে, ওখানে আমরা টাইট প্যাক দিব, এবং 24 ঘন্টা পর পর আমরা প্যাকটা চেক করে দেখবো যে ব্লিডিংটা কন্ট্রোল হয়েছে কিনা। আর সাথে তো আমরা অবশ্যই অ্যান্টিবায়োটিক দিব। কাজে তোমাকে কিন্তু যে হেমোরেজের ম্যানেজমেন্ট অনেক সময় জিজ্ঞেস করতে পারে, যে হিস্টেক্টমিতে প্রাইমারি হেমোরেজ হলে কি করবে, আর সেকেন্ডারি হেমোরেজ হলে কি করবে। তো সেকেন্ডারি হেমোরেজে আমাদের বাইট অনেক সময় দরকার হয় না, আমরা ক্লটগুলো ভালো করে দেখি, ক্লট ফেলে দিয়ে সেখানে টাইট প্যাকিং দিব। আর যেহেতু ইনফেকশনের জন্য সেকেন্ডারি হেমোরেজ হয়েছে, সেক্ষেত্রে আই উইল স্টার্ট অলসো অ্যান্টিবায়োটিক। হ্যাঁ, আর পেশেন্টকে তো আমরা রিসাসিটেশন করবই। এখন পেশেন্টের ভিএইচ এর কমপ্লিকেশন, না ভিএইচ এর কমপ্লিকেশনে আমি তো বললাম তোমাদেরকে যে পোস্ট অপারেটিভলি ইউরিনারি রিটেনশন, সিস্টাইটিস, তারপর তোমার হেমোরেজ হতে পারে, সেপসিস হতে পারে, আর ভল্টে অ্যাবসেস হয় অনেক সময়, ভল্ট সেলুলাইটিস, পেলভিক অ্যাবসেস। লেট কমপ্লিকেশন হিসেবে আমরা ভিএইচ করে দিয়েছি, তারপরেও দেখা যাবে যেখানে আমরা সেলাই করে দিয়েছি ভল্টটা, আবার সেখান দিয়ে প্রোলাপস, রিকারেন্ট প্রোলাপস যাচ্ছে, সেখান দিয়ে আবারও আগের মতো হয়তো ব্লাডার, ইউটেরাস তো নেই, দেখা যাবে ব্লাডার প্রোলাপস হয়ে বের হয়ে যাচ্ছে, অথবা ওই ভল্ট দিয়ে গাট প্রেশার দিয়ে গাট সহ প্রোলাপস হয়ে যাচ্ছে। কাজে তোমার ভল্ট প্রোলাপস হতে পারে। অনেক সময় জিজ্ঞেস করে ভল্ট প্রোলাপসে ভল্টের ভেতরে কি থাকে, তোমরা বলতে পারো ভল্ট প্রোলাপসে ভল্টের ভেতরে আমার তো ইউটেরাস ফেলে দিয়েছি, সো এখানে ব্লাডার থাকতে পারে, ওমেন্টাম থাকতে পারে, গাট থাকতে পারে। ভল্ট প্রোলাপস হতে পারে, ফিস্টুলা ডেভেলপ করতে পারে। এগুলো হচ্ছে তোমার কমপ্লিকেশন, এগুলো হচ্ছে লেট কমপ্লিকেশন ভিএইচ এর। Mention 5 indication and the complication of laparoscopy. ল্যাপারোস্কোপির 5 ইন্ডিকেশন। ল্যাপারোস্কোপি আমরা করি কি কারণে, এটা তোমরা এভাবে বলবে যে কিছু ডায়াগনস্টিক আর কিছু হচ্ছে থেরাপিউটিক। ডায়াগনস্টিক ল্যাপারোস্কোপির মধ্যে আমরা যেমন মেইনলি যেটা করি সেটা হচ্ছে গিয়ে যে টিউবাল পেটেন্সি টেস্টটা আমরা করি ল্যাপারোস্কোপিতে। হ্যাঁ, টিউবাল পেটেন্সি টেস্ট যেটা, সেটা হচ্ছে ক্রোমোপার্টিউবেশন করি, এবং অনেক সময় পেরিটিউবাল অ্যাডহেশন, তারপর এন্ডোমেট্রিওসিস ডায়াগনোসিস, এন্ডোমেট্রিওটিক ডিপোজিটগুলো দেখা যায়, চকলেট সিস্টটা ঠিক মতো বোঝা যায়, তারপর তোমার ক্রনিক পেলভিক পেইন ইভালুয়েট করার জন্য যে এখানে কি অনেক অ্যাডহেশন নাকি অন্য কোনো সমস্যা আছে। তাহলে ডায়াগনস্টিকের মধ্যে প্রথমটাই বলবে টিউবাল পেটেন্সি টেস্ট, টিউবোপেরিটোনিয়াল ফ্র্যাকচার, ক্রোমোপার্টিউবেশন করি আমরা সার্ভিস দিয়ে একটা ডাই ঢুকাই, এবং সেটা দেখা যায় টিউব দিয়ে বের হচ্ছে, এবং সেটা ল্যাপারোস্কোপিতে আমরা মনিটরে, ল্যাপারোস্কোপি করে টিবি মনিটরে ইজিলি দেখতে পাই যে 2 টিউব দিয়ে ডাইগুলো পাস হচ্ছে। কাজে আমরা ক্রোমোপার্টিউবেশন বা টিউবাল পেটেন্সি টেস্ট ইনফার্টিলিটি ওয়ার্কআপে যেটা আমরা করা হয় সেটা করি, এবং আমরা এন্ডোমেট্রিওসিস ডায়াগনোসিসের জন্য ক্রনিক পেলভিক পেইন অথবা পেরিটিউবাল অ্যাডহেশন, এগুলোতে আমরা ডায়াগনোসিস করি। এবং অনেক ক্ষেত্রে আমরা দেখি যে মুলারিয়ান অ্যাবনর্মালিটি ইভ্যালুয়েট করার জন্য, মানে কোনো ধরনের জেনিটাল ট্র্যাক্টের অ্যাবনর্মালিটি আছে কিনা, অনেক সময় ইউটেরাস ইউনিকর্নুয়েট থাকতে পারে, বাইকর্নুয়েট থাকতে পারে, এগুলোও অনেক সময় ইভ্যালুয়েশন করা যায়।
মুলারিয়ান অ্যাবনর্মালিটি গুলো। আর ল্যাপারোস্কোপি ইদানিং আমরা থেরাপিউটিকে অনেক বেশি ইউজ করছি। থেরাপিউটিক হচ্ছে ট্রিটমেন্ট পারপাস। ট্রিটমেন্ট কি কি ট্রিটমেন্ট করতে পারি? একটা সবার আগে ইম্পর্টেন্ট যেটা বলবে সেটা হচ্ছে লাইগেশন করা যায়, টিউবাল লাইগেশন, স্টেরিলাইজেশন অপারেশনটা আগে তো ওপেন করে ল্যাপারোটমি করে করা যেত, এখন কিন্তু ল্যাপারোস্কোপিক্যালি আমরা বায়োল্যাটারাল টিউবাল লাইগেশন, কন্ট্রাসেপশনের যে পার্মানেন্ট মেথড সেটা করতে পারি। তাহলে তোমরা বলতে পারো যে বায়োল্যাটারাল টিউবাল লাইগেশন করা যায়। আমরা কিন্তু একটোপিক প্রেগন্যান্সি ল্যাপারোস্কোপিক্যালি করতে পারি। যদি পেশেন্ট স্টেবল থাকে, হেমোডাইনামিক্যালি স্টেবল থাকে, তাহলে আমরা ল্যাপারোস্কোপিক্যালি একটোপিক প্রেগন্যান্সিটাকে বের করে নিয়ে সালপিনজেক্টমি করে দিতে পারি। আর কি করতে পারি, যেমন পিসিওতে সিস্ট গুলো পাংচার করতে পারি। তারপর তোমার যদি ওভারিয়ান কোনো সিস্ট থাকে, চকলেট সিস্ট বা এন্ডোমেট্রিওটিক সিস্ট বা যে কোনো সিস্ট, সেটা সিস্টেকটমি করতে পারি। সবার শেষে বলবে মাইমেকটমি, হিস্টেরেক্টমি, এগুলোও আমরা ল্যাপারোস্কোপিক্যালি করতে পারি। তাহলে তোমার থেরাপিউটিকের মধ্যে যেগুলো আসবে সেটা হচ্ছে যে তোমার আমরা টিউবাল লাইগেশন, একটোপিক প্রেগন্যান্সিতে সালপিনজেক্টমি করতে পারি, পিসিও ট্রিটমেন্ট দিতে পারি, সিস্টেকটমি করতে পারি, হিস্টেরেক্টমি করতে পারি, মাইমেকটমি করতে পারি। এগুলো হচ্ছে তোমার থেরাপিউটিক। এখন এখানে তোমাদের বলেছে যে কমপ্লিকেশন অফ ল্যাপারোস্কোপি। কমপ্লিকেশন বলার আগে ল্যাপারোস্কোপি কার কার ক্ষেত্রে করা যাবে না, কন্ট্রাইন্ডিকেশন, সেটা তোমাদের জানতে হবে। কন্ট্রাইন্ডিকেশনের মধ্যে আছে যেমন ধরো অনেক বেশি কার্ডিও রেসপিরেটরি প্রবলেম যাদের আছে, সিভিয়ার কার্ডিও রেসপিরেটরি ডিজিজ, তাদেরকে কিন্তু আমরা জেনারেল অ্যানেস্থেসিয়া দিব না। এবং পেট কিন্তু কার্বন ডাইঅক্সাইড গ্যাস দিয়ে অনেক ফুলানো হয় স্পেস ক্রিয়েট করার জন্য। কাজে সিভিয়ার কার্ডিও রেসপিরেটরি এম্বারাসমেন্ট যাদের আছে, ডিজিজ আছে, অথবা যারা হেমোডাইনামিক্যালি স্টেবল পেশেন্ট না, অনেক শকের পেশেন্ট থাকে, তাদেরকে কিন্তু আমরা কখনোই ল্যাপারোস্কোপি করতে পারবো না। তাহলে বলবে যে সিভিয়ার কার্ডিও রেসপিরেটরি ডিজিজ অথবা পেশেন্ট ইজ হেমোডাইনামিক্যালি আনস্টেবল, তাদের করতে পারবো না। প্রেগনেন্সিতে আমরা ল্যাপারোস্কোপি ইজিলি করি না। প্রেগনেন্সি এবং সিভিয়ার দেয়ার ইজ আ সাসপিশন অফ সিভিয়ার অ্যাডহেশন, অথবা যার বেশ কয়েকবার সার্জারি হয়েছে, তার ক্ষেত্রে অ্যাডহেশনের চান্স অনেক বেশি, তার ক্ষেত্রে আমরা কিন্তু ল্যাপারোস্কোপিটা অ্যাভয়েড করি। এবং অনেক ক্ষেত্রে আমরা অ্যাডভান্সড ম্যালিগনেন্ট কেস, আমরা জানি যে এই ম্যালিগনেন্সিটা অ্যাডভান্স স্টেজে চলে গেছে, আমাদের বেটার এক্সপ্লোরেশন দরকার, সেক্ষেত্রে আমরা ল্যাপারোস্কোপি করব না। এগুলো হচ্ছে কন্ট্রাইন্ডিকেশন। এটা তোমাদেরকে ধরতে পারে যে কোন কোন ক্ষেত্রে ল্যাপারোস্কোপি করব না। আরেকটা কোশ্চেন আছে যে কমপ্লিকেশন অফ ল্যাপারোস্কোপি। ল্যাপারোস্কোপিতে কি কি কমপ্লিকেশন হতে পারে? প্রত্যেকটা সার্জারিরই কমপ্লিকেশন হতে পারে। সো ল্যাপারোস্কোপিতে যেটা হয় সেটা হলো কার্ডিয়াক অ্যারিথমিয়া ডেভেলপ করতে পারে, তারপর সার্জিক্যাল এমফাইসেমা, কার্বন ডাইঅক্সাইড গ্যাস দিয়ে তো আমরা সেখানে এমফাইসেমা ডেভেলপ করতে পারে। ল্যাপারোস্কোপি যেহেতু ব্লাইন্ড প্রসিডিউর, প্রাইমারি ট্রকারটা ব্লাইন্ডলি মোটামুটি ঢুকানো হয়, সেক্ষেত্রে দেখা যায় ইনজুরি টু দ্য ব্লাড ভেসেল, বাউল, ব্লাডার, ইউরেটার, এটা হতে পারে, হেমোরেজ হতে পারে, এবং পেশেন্টকে জেনারেল অ্যানেস্থেসিয়া দেওয়া হয়, সেক্ষেত্রে দেয়ার মে বি চান্স অফ অ্যানেস্থেটিক কমপ্লিকেশন, অ্যানেস্থেটিক কমপ্লিকেশন হতে পারে। আর হচ্ছে তোমার হেমোরেজ হতে পারে, এবং পেশেন্টের উন্ড ইনফেকশন হতে পারে, এবং পোর্ট সাইডে অনেক সময় পরের দিকে আমরা দেখি পোর্ট যেখানে করেছি আমরা, ছিদ্র করেছি ট্রকার ক্যানুলা দিয়ে, সেখানে হার্নিয়া ডেভেলপ করেছে, পোর্ট সাইড হার্নিয়া ডেভেলপ করতে পারে। তাহলে কমপ্লিকেশন বললে তোমরা বলবে কার্ডিয়াক অ্যারিথমিয়া, সার্জিক্যাল এমফাইসেমিয়া, injury to the blood vessel, gut, bladder or ureter, anesthetic hazard, and increased chance of wound infection and port side hernia, এটা তোমরা বলতে পারো। Mention the indication and the complication of myomectomy operation. Myomectomy operation মানে হচ্ছে গিয়ে তোমার কি করবে, ইউটেরাসটা রাখবে, শুধু মায়োমা মানে টিউমারটা আমরা ফেলে দেব। এটা কোন ক্ষেত্রে করা হয়? এটা আসলে করা হয় ইয়াং এজের লেডিদের ক্ষেত্রে, হু আর ডিজায়ার টু রিটেইন হার মেনস্ট্রুয়াল ফাংশন অর রিপ্রোডাক্টিভ ফাংশন অ্যান্ড ডিজায়ার টু প্রিজার্ভ হার ফার্টিলিটি। ইনফার্টিলিটি কেসে আমরা অনেক ক্ষেত্রে মায়োমেক্টমি করে থাকি, যে হয়তোবা তার মায়োমার জন্যই প্রেগনেন্সি আসছে না। কাজে ইনফার্টাইল কাপলের ক্ষেত্রে করতে পারি, হু ডিজায়ার টু প্রিজার্ভ হার প্রেগনেন্সি ক্যাপাসিটি। আর আরেকটা হচ্ছে অনেক ইয়াং কাপল আছে যারা হিস্টেরেক্টমি চায় না। হিস্টেরেক্টমি করলে তো আমরা জরাই ফেলে দিলে তার অ্যামিনুরিয়া ডেভেলপ করবে, এবং হিস্টেরেক্টমির অনেক রকমের পোস্ট অপারেটিভ বিভিন্ন রকমের ড্রব্যাক থাকে। সো দেখা যায় যে একটা ইয়াং মেয়ে, তার হয়তো ফ্যামিলি কমপ্লিট, কিন্তু সে টিউমারটা শুধু ফেলে দিতে চাচ্ছে, সেক্ষেত্রে আমরা মায়োমেক্টমি করে তার ইউটেরাসটা প্রিজার্ভ করব, যাতে তার মেনস্ট্রুয়েশন হয় এবং ভবিষ্যতে তার বাচ্চা হয়। সো আমরা ইয়াং কাপলদের ক্ষেত্রে হু ওয়ান্টস টু রিটেইন হার মেনস্ট্রুয়াল ফাংশন অর রিপ্রোডাক্টিভ ফাংশন, সেক্ষেত্রে আমরা মায়োমেক্টমি করব।
আর মাইমেকটমির কমপ্লিকেশন, হিস্টেকটমি যেমন কমপ্লিকেশন, মাইমেকটমিতেও সেম কমপ্লিকেশন। তার মানে এখানেও হিমোরেজ হবে, ইনজুরি টু দ্য গাট অর ভেসেল, ব্লাডার, সেগুলো হবে, এবং হেমোরেজের কারণে পেরিটোনাইটিস ডেভেলপ করবে। পেশেন্টের পেরিটোনাইটিস থেকে ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন ডেভেলপ করতে পারে। আর কমপ্লিকেশন মানে সাইড ইফেক্ট হিসেবে বলতে পারি যে রিকারেন্স অফ দ্য মায়োমা, পরবর্তীতে আবার রিকারেন্ট ফাইব্রয়েডের ডেভেলপমেন্ট বা মায়োমা ডেভেলপমেন্ট হতে পারে, এবং পেশেন্টের রিকারেন্ট মেনোরেজিয়া হতে পারে। মানে এগুলো হচ্ছে আসলে ফেইলুর, কমপ্লিকেশন না বলে যে তার আবার মেনোরেজিয়া ডেভেলপ করতে পারে, আবার ফাইব্রয়েড হতে পারে অপারেশনের পরে। সেটাই হচ্ছে গিয়ে তার ড্রব্যাক। আর কমপ্লিকেশন বললে হিস্টেক্টমির মতোই তোমাদের বলতে হবে যে হেমোরেজ হতে পারে, ইনজুরি হতে পারে, তারপর হচ্ছে পোস্ট তোমার প্যারালাইটিক আইডিয়াস, পেরিটোনাইটিস, ডিপ ভেন থ্রম্বোসিস, পালমোনারি এম্বোলিজম, এই কমপ্লিকেশনগুলোই তোমরা বলে দেবে। আর ডিফাইন কলপোস্কোপি। কলপোস্কোপি হচ্ছে এটাও একটা ডায়াগনস্টিক প্রসিডিউর, যেটা দিয়ে আমরা ডাইরেক্ট ভিজুয়াল ইন্সপেকশন করতে পারি সার্ভিক্সের টু সি দ্য ট্রান্সফরমেশন জোন, এবং এখানে আমার ম্যাগনিফাইং মাইক্রোস্কোপের মাধ্যমে দেখতে পারি, যার কারণে খুব ভালোভাবে ট্রান্সফরমেশনটা জোনটা দেখে আমরা এমনকি সেখান থেকে আমরা বায়োপসিও নিয়ে যেতে পারি, এবং এটা বেটার ভিজুয়ালাইজেশন হয়। ভাইয়া যেমন আমরা খালি চোখে দেখি যে জায়গাটা কেমন অ্যাবনর্মালিটি আছে কিনা, বেশি হোয়াইটিশ কিনা, আর এই কলপোস্কোপের মাধ্যমে আমরা মাইক্রোস্কোপের মাধ্যমে ওই জায়গাটা দেখি, এবং সেখানে দেখা যায় অ্যাসিটিক অ্যাসিড দিয়ে ওই জায়গাটা দেখে আমরা অ্যাবনর্মাল জায়গাটা ডিটেক্ট করতে পারি, এবং সেখান থেকে আমরা বায়োপসিও নিয়ে নিতে পারি, স্যাম্পল নিয়ে নিতে পারি হিস্টোপ্যাথোলজির জন্য। এটাই হচ্ছে কলপোস্কোপি। আর তোমাদের মনে হয় এই কোশ্চেনগুলোই পরে যে স্লাইডগুলো আছে সেগুলোতে এই কোশ্চেনগুলো রিপিট হয়েছে। আমার মনে হয় প্রব ভাইবা সেশনের আজকের ক্লাসেই শেষ। এরপরে আমরা অন্য কোনো টপিকস নিয়ে অথবা গানের লং কেজ নিয়ে আলাপ করব। তা আজকের মতো আমার ক্লাস এখানেই শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো।